শাহিন আলম। আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট একটা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে একটু দূরে কোনো এক ছোট্ট অজপাড়াগাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। খেটে খাওয়া দিনমজুর আমার বাবা। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি মাঠে ফসল ফলিয়ে আর সে ফসল গঞ্জের বাজারে বিক্রি করে বাবা খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতো। হাঁটি হাঁটি পাপা করে আমাদের দিনগুলো সামনের দিকে এভাবে অতিবাহিত হচ্ছিল। সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি। প্রাইমারি স্কুল শেষ করে আমি যখন হাই স্কুলে ভর্তি হই, বরাবরের মতো আমার বাবা যদিও গরিব মানুষ ছিল, পেশায় একজন কৃষক ছিল, কিন্তু আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে আমাকে পড়াশোনা করিয়ে অনেক বড় বানাবে। কারণ আমার একজন জেঠু আছে, মানে আমার একজন কাকা আছে আমার বাবার ছোট। তো আমার বাবা খুব কষ্ট করে কাকাকে পড়াশোনা করাইছে, অনেক কষ্ট করে মাঠে পরিশ্রম করে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড় ভাঙা পরিশ্রমের ফসল বিক্রি করে। আর সেই ফসল বিক্রি করার টাকা দিয়ে বাবা খুব কষ্ট করে কাকাকে পড়াশোনা করায়। কিন্তু কাকা পড়াশোনা শেষ করে যখন চাকরি পায় তখন আমার বাবার কথা আর মনে রাখে না। কাকা বরাবরের মতো বিয়ে করে শহরে সেটেল হয়ে যায়, রংপুর শহরেই থাকে। আমার বাবার কোনো খোঁজ খবর নেয় না। এজন্য সারাক্ষণই মা আমার বাবাকে বলতো যে তুমি কেন কেন তোমার ভাইকে পড়াশোনা করাইলা, কেন নিজের সন্তানদের প্রতি খেয়াল করলা না। তখন থেকে বাবা খুবভাবে স্বপ্ন দেখে যে বাবা আমাকে পড়াশোনা করাবে এবং আমাকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলবে। আর সেই সুবাদে কাকাকে দেখিয়ে দেবে আমার মাধ্যমে। এমনটি বাবা আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছিল। যাই হোক, দিন আর রাতগুলো এভাবে কাটতেছিল। আমি যখন প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হই, রংপুরের ওই গ্রামের একটা স্কুলে পড়াশোনা করতাম। আমি পড়াশোনার প্রতি কিন্তু যথেষ্ট একজন মেধাবী ছিলাম। আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন আমার হঠাৎ করে একটা সমস্যা দেখা দেয়। আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন আমার ছোট বোনটা অনেকটা ছোট, মানে মাত্র মায়ের বুকের দুধ ছেড়েছে এমত অবস্থা। তো ওই সময় আমার বাবা, মানে বাবা তো আসলে অত মানে শুধুমাত্র মাঠের উপরে ডিপেন্ড করে বাবা চলতে পারতো না। বাবা ওই সময় কী করে, কিছু গরু কিনে, আমার বাবা 4টা দুধ দেওয়া গরু কিনে এবং ওই গরুর দুধ বাবা বিক্রি করে এবং সেই দুধ বিক্রি করার টাকা দিয়ে মোটামুটি আমাদের সংসারটা আরেকটু ডেভেলপ হয়ে চলতেছিল। তখন হঠাৎ করে একটা সমস্যা দেখা দিল কি, যে রাতের বেলায় দুধরাজ সাপ এসে ওই গরুর দুধ খেয়ে ফেলতো। তো দুধরাজ সাপ আসতো, মানে বাবা যখন সকালবেলা গরু দহন করতে যাইতো গরু দুধ পাইতো না। তো সবসময় মাকে বলতো যে আমি দেখি রাতে গরুর বাটনে অনেক দুধ, কিন্তু সকালবেলা যখন আমি এটা দোহাইতে যাই বাট তখন আমি দুধ পাই না। ব্যাপারটা কি বলতো, মাকে সবসময় বলে, মা তখন বলে যে সম্ভবত দুধরাজ সাপ এসে দুধ খেয়ে ফেলে। তখন যখন গরুর বাটন যখন চেক করা হয়, চেক করে দেখা যায় যে হ্যাঁ, সাপের কামড়ের পাওয়া যায় বাটের মধ্যে। তখন আমার মা বলে যে এটা দুধরাজ সাপ এসে খেয়ে ফেলে, একটা কাজ করো। তো বাবা বলে কি করতে পারে। পরে আমাদের ওই মানে গোয়াল ঘরের চারপাশে, আপনারা যারা গ্রামের মানুষ আছে তারা চিনবেন, এক ধরনের চালি যেটা রান্না করার পরে একদম মানে পাউডারের মতো বের হয়, ওই চালিটা চারদিক থেকে বাবা দিয়ে রাখার পরে আমরা তো রাতের বেলায় ঘুমিয়ে যাই। সকালবেলা দেখতে পাই যে চালি দিয়ে যে সাপ গেছে তার একটা দাগ দেখা যাচ্ছে, মানে এক জায়গা দিয়ে সাপ ঢুকছে এবং কোন জায়গা দিয়ে গেছে, দাগটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। পরে বাবা চিন্তা করলো যে তাহলে দুধরাজ সাপে হচ্ছে আমাদের গরু দুধ খেয়ে ফেলে। এটা মনে করার পরে বাবা তখন করলো কি, চারপাশে খুব শক্ত করে মানে নেট দিয়ে অনেক শক্ত করে উপর দিয়ে বেড়া দিয়ে দিল, মানে এরকম বেড়া দিয়ে দিলে যাতে সাপ ঢুকতে না পারে। তো সাপ তো এখন আর ঢুকতে পারে না, বাট আমার বাবা খুব ভালোই দুধ পাচ্ছে এবং সেই দুধ বিক্রি করতেছে। বাট এমন করে চলতে চলতে দেখা যায় যে আমার ছোটো বোনের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। মানে ছোটো বোন জানি কেমন হয়ে গেছে, দিনকে দিন শুকিয়ে যাচ্ছে। মানে কোনো খাবার দিলেই খায় না, মানে খুব খারাপ অবস্থা। আমার মা তখন আমার বোনকে ডাক্তারের কাছে নিয়ে যায়, বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তাররা কোনো কিছুই ধরতে পারে না। ডাক্তাররা বলে বাবুর সব কিছুই তো ঠিক আছে, আমরা তো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, তাহলে কি হবে। মাও তখন বুঝতে পারতেছিল না যে আমরা ওকে নিয়ে কী করবো। কত ডাক্তারের কাছে নিয়ে যায়, কাজ হয় না। পরে আমার বাবা কী করে, একটু কবিরাজি চিকিৎসা নেয়, বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যায় এবং একটা কবিরাজ হঠাৎ করে আমার বাবাকে বলে যে বাবুকে যদি বাঁচাইতে চান তাহলে আপনাদের ঘরে যেই দুধরাজ সাপ এসে আপনার গরুর দুধ খেয়ে যায়, ওই দুধরাজ সাপটাকে গোয়াল ঘরে আসতে দেন, এমন করে বলে। আমার বাবা তখন বলে, কি বলেন, দুধরাজ সাপে আমার গরু দুধ খেলে আমার বাচ্চার উপকার কী হবে। ওই কবিরাজটা তখন বলে, আমি যেটা করতে বলছি আপনি সেটা করে দেখেন যে কোনো উপকার পান কিনা। এমত অবস্থায় আমার বাবা তখন সেম কাহিনীই করে, কী করে, চারপাশে যে খুঁটি দিয়ে রাখে, বেড়া দিয়ে রাখে গরু ঘরের, এগুলো বাবা উঠে ফেলে এবং তখন পুনরায় আবারও সকালবেলা উঠে গরুর দুধ পাওয়া যায় না।
সকালবেলা যখন দহন করতে যায় দেখে গরুর বাটানে দুধ নেই, তার মানে দুধরা সাপ এসে দুধ খাচ্ছে। তো দুধরা সাপ যখন দুধ খাচ্ছে আমার বোন আবারও মোটামুটি আরেকটু হৃষ্টপুষ্ট হয়ে উঠতেছে, মানে ওর মাঝে আর কোনো প্রবলেম নাই, ও খুব ভালোভাবেই চলাফেরা করতেছে, মানে ভালো হয়ে গেছে এরকম। তো ব্যাপারটা আমরা কেউ বুঝতে পারি না, মানে বাবাও বুঝতে পারে না, আমরাও বুঝতে পারি না কি দুধরা সাপে এসে গরুর থেকে দুধ খাইলে এতে আমার বোন সুস্থ হয়ে যায়, কারণটা কি? সাপই দুধ খাচ্ছে, আমার বোন তো আর খাচ্ছে না, তাহলে এরকমটা কেন হচ্ছে? আমার বাবা তখন এমন করে বেশ কিছুদিন কাটার পরে যে কবিরাজটা বলছিল যে দুধরাজ সাপটাকে আপনার গরুর দুধটা খেতে দেন, তাতে আপনার বাচ্চাটা ভালো থাকবে, আমার বাবা তখন ওই কবিরাজের কাছে পুনরায় আবারও যায়, গিয়ে কবিরাজকে বলে যে হুজুর দেখেন আমি তো অনেক গরিব একজন মানুষ, অনেক গরিব, আমি মাঠে ফসল ফলাই সেই ফসল বিক্রি করে খুব কষ্ট করে পরিবারটা চালাই, তাছাড়া আমি খুব কষ্ট করে ঘাস কাটিয়ে আনি এবং এটা আমার গরুকে খাওয়াই, কিন্তু সেই গরুর দুধ যদি দুধের সাপে খেয়ে ফেলে তাহলে আমার বাচ্চা, আমি কি করবো? আমি তো সংসার চালাইতে পারবো না, আপনি আমাকে সংসার চালানোর একটা ব্যবস্থা করেন। এমন করে বলার পরে আমার বাবা তখন ওই কবিরাজ আমার বাবাকে বলতেছে যে আপনি আর ৩টা মাস অপেক্ষা করেন, ৩টা মাস ওই দুধরাজ সাপটাকে আপনার গরুর দুধ খেতে দেন এবং ৩ মাস পরে আপনার বেবি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এবং তখন আপনি আপনার মতো করে ব্যবস্থা নেবেন। কিন্তু আমার বাবা কবিরাজকে বলল যে আচ্ছা ঠিক আছে দেখি, এটা বলে বাবা বাড়িতে আসলো। বাড়িতে এসে বাবা মাকে বলতেছে যে ৩ মাস পরে তো গরুর বাটনে আর কোনো দুধে থাকবে না, ৩ মাস পরে তো দুধ শেষই হয়ে যাবে, তো সেখানে আমি আর বেড়া দিয়েও করবো কি, বেড়া উঠেও করবো কি? আমি গরিব মানুষ, এভাবে যদি সাপে আমার গরুর দুধ খেয়ে ফেলে এটা তো কিছু হতে পারে না। আমাদের এলাকার একজন শিক্ষক ছিল নাজিমুদ্দিন স্যার, আমার বাবা তখন ওই নাজিমুদ্দিন স্যারের সাথে কথা বলার পর ওই স্যার আমার বাবাকে বলতেছিল যে রে ভাই, এগুলো সবই হচ্ছে ভাওতামি ভণ্ডামি, আপনি একটা জিনিস চিন্তা করেন, দুধ খাচ্ছে সাপে, এতে আপনার মেয়ে ভালো হবে কোত্থেকে? এটা কোন ধরনের কথা? আপনি একটা কাজ করেন, এই ভণ্ডামি বাদ দিয়ে আপনি সাপটাকে মেরে ফেলার ব্যবস্থা করেন, আপনি যদি সাপটাকে মেরে ফেলেন তাহলে আর কোনো প্রবলেম থাকবে না, এটা বলে। তো আমার বাবা তখন কী করে, গ্রামের আরও ২-৩টা মানুষের সাথে কথা বলে, সবাই তখন সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ সাপটাকে মেরে ফেলতে হবে। এরপরে আমার বাবা কী করে, ওই যে মাছ ধরার জন্য যে নেট, এই নেট কী করে চারপাশে দিয়ে রাখে, ওই নেট চারপাশে দিয়ে আমার বাবা তখন কী করে এমন করে দিনগুলো কাটায়, কিন্তু ২ দিন ৩ দিন কেটে যায়, ওই নেটের মধ্যে সাপ আটকে না। মানে অবাক করার ব্যাপার হচ্ছে যে নেট দিয়ে রাখে, নেটের মধ্যে সাপ ঢোকে না, তাহলে সাপ দুধও কিন্তু খেয়ে ফেলতেছে, দুধ কিন্তু খাচ্ছে, বাট নেটের মধ্যে সাপ লাগতেছে না। বাবার ভিতরে তখন অনেক সন্দেহ লাগে, বাবা মনে করে যেরকম হতে পারে, কারণ আমাদের এই মানে গোয়াল ঘরের আশেপাশে অনেক বাঁশ ঝাড় আছে, দেখা যায় কি যে অনেক বাঁশ এরকম আমাদের গোয়াল ঘরের উপরে পড়ে আছে, বাবা মনে করে যে সম্ভবত ওই বাঁশ বেয়ে বেয়ে সাপ উপরে উঠে তারপরে গোয়াল ঘরে ঢুকে দুধ খেয়ে যায়, বাবা এটা মনে করে বাবা তখন কী করলো যে ওই বাঁশগুলোকেও কেটে ফেলার ব্যবস্থা করলো, এবং বাঁশগুলো যখন কেটে ফেললো আসলে ঠিকই ওই বাঁশ দিয়েই কিন্তু সাপ উঠতো, ঠিক তাই বাঁশ যেদিন কাটলো তার পরের দিনে হচ্ছে সাপ ধরা খেয়ে গেল হচ্ছে নেটের মধ্যে, এবং এত বড় সাপ আমার জীবনে আমি কখনো এমন সাপ দেখি নাই। আমার বাবা আমাকে চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিল, ঢাকা চিড়িয়াখানাতে, আমি ঢাকা চিড়িয়াখানাতে এত বড় সাপ দেখি নাই, এত ভয়ঙ্কর আকৃতির ওই সাপ, এমন ভয়ঙ্কর আকৃতির ওই সাপটা কী করলো, মানে একদম পুরো নেটটাকে পেঁচিয়ে মনে হয় যেন শীতের দিনে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, এমন অবস্থা। সকালবেলা এত বড় ভয়ঙ্কর সাপ দেখে আমার বাবা ভীষণভাবে ভয় পেয়ে যায়, তখন গ্রামের আরও লোকজনদেরকে ডাকে, সবাই তখন মোটামুটি দৌড়ে আসার পরে সবাই পিঠে ওই সাপটাকে মেরে ফেলে, এবং সাপটাকে মেরে ফেলে একটা গর্ত করে ওই সাপটাকে মাটি দিয়ে দেওয়া হয়, কিন্তু তখন থেকে শুরু হয় মহা সমস্যা। ঠিক তখনকার পর থেকে আমার বোনের মুখ থেকে এক ধরনের রক্তের লোলা বাড়াইতো, আমার বোনকে দুধ খাওয়াইতো এবং দুধ খাওয়ানো শেষ হলে আমার বোন বমি করে দিত, এবং বমি করলে বমির সাথে রক্ত বেরোতো, আমার বোনকে দুধ খাওয়াতো, দুধ ছেড়ে দিলে আমার বোন বমি করতো, বমির সাথে বেরোতো রক্ত। আয় হায়, কী করা যায়? আমার বাবা তখন খুব প্রচণ্ড রকমের টেনশনে পড়ে যায়, বাবা তখন কী করে বাধ্য হয়ে ওই কবিরাজের কাছে আবারও যায়, যে কবিরাজ বলেছিল যে সাপটাকে ৩ মাস আপনার গরুর দুধ খেতে দেন, ওই কবিরাজের কাছে গিয়ে আমার বাবা তখন আর ভয়ে বলে না যে সাপটাকে মেরে ফেলছে, কবিরাজের কাছে গেলে কবিরাজ নিজে আমার বাবাকে বলে কি সাপটাকে মেরে ফেলছেন, এটা বলার পর আমার বাবা তখন কবিরাজের পা চেপে ধরে বলো হুজুর আমি তো ভুল করে ফেলছি, আমি তো বুঝতে পারিনি, আমার মেয়েকে আপনি বাঁচান। কবিরাজ বলে আমার কাছে বাঁচানোর কোনো ক্ষমতা নেই, বাঁচানোর মালিক আল্লাহ। আপনাদেরকে আমি বারবার একটা কথা বলে রাখি, উনি তখন আমার বাবাকে বলছিল যে সাপরা সবসময় জিনের রূপ ধরে থাকে, এই জন্য সাপদেরকে কোনো সময় মারতে নেই, সাপ মারাটা ঠিক না, এরা বেশিরভাগ সময় জিনের রূপ ধরে থাকে। তো আমার বাবা তখন যতই বুঝাইলো, হুজুর তখন একটা কথাই বললো, এটা আমার কাছে কিছুই করে না, আপনি আমাকে মাফ করে দেন। আমার বাবা তখন বাধ্য হয়ে হুজুরের কাছ থেকে আসলো, এসে আমার বোনকে এরপরে অনেক ডাক্তারের কাছে নিয়ে গেল, কবিরাজের কাছে নিয়ে গেল, কিন্তু না, কোনোভাবেই কাজ হলো না। ৩টা মাস আমার বোনটা বেঁচে ছিল এবং ৩ মাস পরে ঘুমের মধ্যে আমার বোন মারা যায়।
ছোট বোনের এই মৃত্যুটা কোনোভাবেই আমার মা মেনে নিতে পারতেছিল না। মা তখন একদম পাগল হয়ে গেল। আমার এই বোনটাকে আমার মা অনেক ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো এবং বোনের এই মৃত্যুতে আমার মা একেবারে দিশেহারা হয়ে পড়ে। কেমন জানি আমার এই বোনটার প্রতি মায়ের এক অন্যরকম টান ভালোবাসা ছিল। ছোট বোনটা মারা যাওয়ার পরে মা তখন এদিক সেদিক ঘোরাফেরা করে, খাওয়া-দাওয়া করে না, একদম পাগল, পাগল মানে সুরুৎ হয়ে যায়। তো বাবাও তখন চিন্তা করে যে আমি কেন এই দুধরাজ সাপটাকে মারলাম? সবাই বলে, অনেকে একদল মানুষ তখন আমার বাবাকে বলে যে সাপটাকে মারার কারণেই তোমার মেয়েটা মারা গেছে। আবার আরেকদল মানুষ বলে এগুলো কুসংস্কার। সাপ মারা গেলে মেয়ে মরে যাবে কেন? মূলত মেয়েটার অন্য কোনো রোগ ছিল, ডাক্তার রোগ ধরতে পারে নাই। একেকজন একেক ধরনের কথা বলতেছিল। দিন আর রাতগুলো এমন করেই কাটতেছিল। সময়গুলো কাটতে, কাটতে আলহামদুলিল্লাহ আমি একটা পর্যায়ে এসএসসি পরীক্ষা দেই। আমার ছোট ভাই আর আমি, বাবা-মা তখন আমরা ৪ জনে থাকি আমাদের পরিবারে। এসএসসি পরীক্ষাটা দেই এবং এসএসসি তো আলহামদুলিল্লাহ আমি বিন্দাস একটা ভালো রেজাল্ট করি। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমার বাবার পক্ষে আসলে সম্ভব হচ্ছিল না যে আমাকে রংপুর শহরে বা ঢাকা শহরের কোনো একটা ভালো কলেজে পড়াশোনা করাবে। বাবা তো মানে মানে ধরতে গেলে একরকম দিনমজুরি ছিল। তো বাবার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। বাবা তখন আমাকে বলে যে, "তুই যে স্কুল থেকে পড়াশোনা করেছিস, সেই স্কুলের আশেপাশে কোনো কলেজ আছে কিনা? তুই ওই কলেজে ভর্তি হ।" তো আসলে আমি কি করব? বাবা যখন এভাবে আমাকে বলতেছিল, আমি যখন কলেজে ভর্তি হব, ওই সময় আমার একটা চাচাতো ভাই আছে। মানে ওই চাচাতো ভাই যে চাচার কথা আমি বলতেছিলাম, আমার 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 কাকা আরকি, যে কাকাকে আমার বাবা পড়াশোনা করাইছে, উনার একটা ছেলে আছে, নাম হচ্ছে শাহজাহান। তখন কি করে, আমার কাকা তখন গ্রামে চলে আসে। আমি যখন কলেজে ভর্তি হই, কাকা গ্রামে চলে আসে। গ্রামে আসার পরে আমার বাবা তখন কাকার সম্পত্তি ভাগ করে দেয়। কাকা তখন আলাদা ঘর বানায় এবং আমার কাকাতো ভাই শাহজাহানও তখন আমার সাথেই পড়াশোনা করত। আমি আবার এখানে আরেকটা ব্যাপার বলতে ভুলে গিয়েছিলাম। আমার টাইফয়েড হয়েছিল। টাইফয়েড হওয়ার পর আমি ২ বছর পড়াশোনা করিনি। জ্বর হয়েছিল, মারাত্মক ধরনের জ্বর। আমি ২ বছর পড়াশোনা গ্যাপ দেই। যখন ক্লাস 8 থেকে আমি ক্লাস 9 এ উঠি, তখন ২ বছর ড্রপ দিয়ে আবার পড়ি। তো সেই সুবাদে আমার ওই চাচাতো ভাই শাহজাহান তখন আমার ক্লাসমেট হয়ে যায়। ও তখন শহরেরই একটা স্কুলে, মানে শহরেরই একটা কলেজে পড়াশোনা করতো আরকি। তো ওখান থেকে টিসি নিয়ে দেন ও গ্রামে চলে আসে। মানে আমি যে কলেজে ভর্তি হই, ওই কলেজেও ভর্তি হয়। তো আলহামদুলিল্লাহ আমার চাচাতো ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। যদিও বাবার সাথে সম্পর্কটা আমার বাবার মানে বাবার সাথে আমার কাকার সম্পর্কটা খুব একটা ভালো না। কিন্তু আমার চাচাতো ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। আমরা দুজনে একসাথে ইউনিভার্সিটি কলেজে যাইতাম, একসাথে চলাফেরা করতাম এবং দুজনের মাঝে মোটামুটি অনেক ভালো একটা সম্পর্ক ছিল। সময়গুলো এভাবে কাটতে, কাটতে একটা পর্যায়ে আমি আর শাহজাহান মিলে আমরা তখন পুরো গ্রামে চড়ে বেড়াতাম। পুরো গ্রামে হাঁটতাম। হাসনাহেনা বাগান ছিল আমাদের এখানে। শাপলা বাগান ছিল। আমরা বিভিন্ন রকমের মানে শাপলার জির ছিল। বিভিন্ন জায়গায় আমরা তখন ঘুরতাম। এমন করতে, করতে আমাদের স্কুলের পাশে একটা মাদ্রাসা ছিল। ওই মানে আমাদের কলেজের পাশে একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসাতে একদিন হচ্ছে কি যে আমাদের কলেজের সব পোলাপাই মিলা একটা মেয়ের প্রশংসা করতেছে যে মাহিনুর নামে নাকি একটা মেয়ে আছে, যে মাহিনুর, মেয়েটা নাকি অনেক সুন্দর। সবাই বলে যে মেয়েটা পরীর মতো, এত সুন্দর, সবাই প্রশংসা করে। তো প্রশংসা করার পরে এবং আমার ভিতর তখন কেমন জানি একটা ভালো লাগা কাজ করে যে মেয়েটা অনেক সুন্দর মনে হয়, আমি মেয়েটাকে দেখবো। এরকম একটা প্ল্যানিং কাজ করে। আমি তখন আমার চাচাতো ভাই শাহজাহানকে বলি যে, "শাহজাহান, এমন, এমন ঘটনা শুনলাম, মাহিনুর নামের একটা মেয়ে নাকি এই মাদ্রাসায় পড়াশোনা করে এবং মেয়েটাও নাকি দেখতে অদ্ভুত সুন্দর। আমি একটু মেয়েটাকে দেখবো। তুই কি দেখবি?" শাহজাহান আমাকে বলতেছে, "ধুর ভাই, মেয়ে দেখে কি করবো? আমার মেয়ে দেখার প্রতি কোনো ইন্টারেস্ট নেই।" আমি বললাম যে, "ভাই তুই আমার সাথে চল, আমি মেয়েটাকে একটু দেখবো, আমার খুব ভালো লাগবে।" তো এমন করে আমি আর আমার চাচাতো ভাই প্রায় ২ থেকে ৩ দিনের মতো আমরা রাস্তায় ঘুরি না, মেয়েটাকে দেখতে পাই না। এদিক যাই, ওদিক যাই, অনেক দিকে যাই, মেয়েটাকে কোনোভাবেই দেখা যায় না। তো শাহজাহান সবসময় বলে যে, "ধুর বেটা, এভাবে কি দেখা যাবে? তুই এটা কর, ওইটা কর।" ও আমাকে যে বুদ্ধি শিখাইতো আমি ওই বুদ্ধির মতো দেখি, বাট মেয়েটাকে দেখি না। মানে দেখি না বলতে দেখি, কিন্তু ওই যে বোরকা পরে আসে ওভাবে তাকে দেখতে পাই না। কয়েকদিন এভাবে তার পেছনে ঘোরার পরে আমার কাছে মনে হলো যে এই সময়টা আসলে বৃথা। আমি ওই মেয়ের পিছনে আর ঘুরতেছি না। আমি এমন করেই চলতেছি। এমন করে অনেক দিন কাটার পরে একবার আমাদের কলেজের মাঠে ফুটবল খেলা হয়। তো ফুটবল খেলা অনুষ্ঠান হয় এবং সেখানে হচ্ছে আমাদের কলেজ এবং পাশাপাশি অন্য একটা কলেজের মানে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আমার যে চাচাতো ভাই আছে শাহজাহান, ওই কিন্তু আবার অনেক ভালো ফুটবল খেলতে পারে। অনেক ভালো একজন ফুটবলার। আমি আবার ফুটবল-টুটবলে কোনো খেলাধুলার প্রতি কিন্তু আমি নেই। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাদ্য করা, আমি এগুলোর মধ্যেও নাই। আমি একেবারে সরল সোজা সাদামাটা একজন মানুষ। পরে আমার চাচাতো ভাই তখন ফুটবল খেলার জন্য নামে। মানে শাহজাহান ফুটবল খেলার জন্য নামে। শাহজাহান ফুটবল খেলতেছে অ্যান্ড আমি দেখতে পাই যে আমাদের কলেজের গ্যালারিতেও একটা না ৫-৬ টা মেয়েকে একটু ব্যতিক্রমধর্মী মনে হয়, যারা আমার কলেজের মেয়ে না। তো আমাদের কলেজের আরেকটা মেয়ে আছে যে আমার মোটামুটি ফ্রেন্ড, আমি তারে ডাক দিলাম। তারে ডাক দিয়ে বললাম, "কিরে, ওই যে লম্বা করে চিকনা ফর্সা ওই মেয়েটা কে? এই যে আমাদের কলেজের এখান থেকে যারা খেলা খেলে।" পরে বলতেছে, "ভাইয়া, ওর নাম হচ্ছে কোহিনূর অ্যান্ড ও হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করে, খেলা দেখার জন্য এখানে আসছে।"
যখন বলল কোহিনূর তখন আমি বুঝতে পারি যে এটা তো সরি মাহিনুর। যখন বলল মাহিনুর দেন আমি তখন বললাম যে ও মাই গড! তাইলে তো এটা হচ্ছে ওই মাহিনুর, যে মাহিনুরের কথা হচ্ছে আমার কলেজের ছেলেরা বলত যে মেয়েটা নাকি অনেক সুন্দর। পরে আমি আমার বান্ধবীকে বলি যে মেয়েটারে কি একটু আমি তার সাথে কথা বলতে পারি? একটু কথা বলেই দিবি? তো আমার বোন আমাকে বলতে আমার ওই ফ্রেন্ড আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে বলে দিব তুই আয়। আমাকে সাথে করে নিয়ে যায়। মেয়েটা দোতলায় থাকে, আমি তখন দোতলায় যাই। যাওয়ার পর আমার ওই ফ্রেন্ড বলতেছে যে মাহিনুর আমার বন্ধু নাম হচ্ছে শাহিন, পড়াশোনা করে আমাদের কলেজে, তোমার সাথে কথা বলবে। তো মেয়েটা খুব নম্র ভদ্রভাবে আমার সামনে এসে আমাকে সালাম দেয়। আমি ওয়ালাইকুম আসসালাম বলি। পরে বলে ভাইয়া বলেন। আমি বললাম যে আমি কলেজে তোমার প্রশংসা অনেকের মুখে শুনেছিলাম যে তুমি অনেক সুন্দর। সবাই বলতো যে তুমি অনেক সুন্দর এবং বেশ কয়েকদিন তোমাকে দেখার জন্য তোমাদের মাদ্রাসার সামনে দাঁড়াইছিলাম। কিন্তু না, দেখতে পাইলাম না। কিন্তু আজকে তুমি কেমনে মুখোশ-টুখোশ ছাড়া একেবারে থ্রি পিস পইড়া কলেজে আসছো খেলা দেখার জন্য। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। মেয়ে তখন আমাকে বলে ভাই আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করি তো মাদ্রাসার একটা সিস্টেম, কলেজের একটা সিস্টেম। মাদ্রাসায় পড়াশোনা করার সময় অবশ্যই বোরকা, মুখোশ এগুলো পরে আসতে হবে। আর কলেজে তো আর এসব দরকার নাই। আর আজ আমার মা বাসায় নেই, তো আমার মা ঘরে থাকলেই বেশিরভাগ আমাকে পর্দা করতে বলে। মা নানু বাড়িতে, আমি আমার বান্ধবীদের সাথে লুকিয়ে চুরি করে হচ্ছে এই থ্রি পিস পরে খেলা দেখতে চলে আসছি। মেয়েটার সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো। আমি তখন বললাম যে তুমি কি মোবাইল ফোন ইউজ করো? বলে না ভাই আমি তো ফোন ইউজ করি না, আমার মোবাইল ফোন নাই। যাই হোক এরপর এভাবে কথাবার্তা বললাম। আমি তখন চলে আসলাম। এরপর থেকে মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। কিন্তু ভালোবাসার কথা আমি বলতে পারি না। আমি প্রায় সময় আমাদের কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েটাকে দেখি। এক অন্যরকম অনুভূতি, এক ভালোবাসা মেয়েটার প্রতি আমার কাজ করে। কিন্তু আমি এমন একটা মানুষ যে তার সামনে গিয়ে তাকে ভালোবাসি বলবো, এই ভালোবাসি বলার মতো ওরকম কোনো ক্ষমতা আমার নাই। আমি অলওয়েজ এই মেয়েটাকে এভাবে দেখি। প্রায় ৩ থেকে ৪ মাসের মতো আমি কন্টিনিউয়াসলি মেয়েটাকে এভাবে দেখে যাই। দেখে যেতে তার প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। ভালো লাগা কাজ করার পরে ৩ মাস পরে, আমার ৩ থেকে ৪ মাসই হবে। এরপরে মেয়েটা আর কলেজে আসে না। সরি মাদ্রাসায় আসে না। মেয়েটা কিন্তু বয়স অনেক ছোট ছিল, বড় না। হয়তো মাদ্রাসায় 8 কি 9 এ পড়তো। হঠাৎ করে মাদ্রাসায় আসা বন্ধ করে দেয়। যখন মাদ্রাসায় আসা বন্ধ করে দেয়, আমি তখন মেয়েটাকে ২-৩ দিনের মতো একেবারে খুঁজে আর পাই না। আমি কিন্তু একা একাই তাকে দেখি। আর এই সম্বন্ধে কিন্তু আমি আমার চাচাতো ভাই শাহজাহানের সাথে কোনো কিছু শেয়ার করি না। যদিও শাহজাহান আর আমি একই কলেজে পড়াশোনা করি। শাহজাহানের সব ব্যাপার আমাকে বলে, কিন্তু আমি আমার এই ব্যাপারটা শাহজাহানকে বলি না। মেয়েটাকে দেখি পার্সোনালি আমার ভালো লাগে, এইজন্যই আমি দেখি। আমি শাহজাহানকে কোনো কিছু বলতে বাধ্য নই। কিন্তু এমন করে কাটতে মেয়েটাকে যখন আমি দেখতে পাই না, তখন আমি শাহজাহানকে একটা সময় বলি যে, "শাহজাহান, এমন ঘটনা, মাহিনুর নামের একটা মেয়ে, এই মনে আছে তোর মাদ্রাসায় পড়াশোনা করতো? মেয়েটা সবসময় মাদ্রাসায় আসতো, বাট ইদানিং তো তাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটা থাকে কই? এখন আর তারে দেখা যায় না।" আমার ভাই তখন আমাকে বলতেছিল, "ধুরো ভাই বাদ দেন তো, এরকম কথা বইলেন না। ওই মেয়ে ভালো না, তার সাথে কথা বইলেন না।" আমি বললাম, "তুই কি বললি? ওই মেয়ে ভালো না? তুই কি করে জানিস?" ও আমাকে বলে, "আমি অনেকের মুখে শুনছি যে মেয়ে নাকি একসাথে অনেকগুলো রিলেশন করে। ওই মেয়ের কথা বাদ দেন।" এইটা বলে আমার ভাই শাহজাহান আমাকে তখন এই ব্যাপারটা থেকে সরায় নিয়ে আসে। কিন্তু আমার ভিতরে এই জিনিসটা লাগলো না, মেয়েটাকে আমি দেখব। তো তাদের বাড়িতে আরেকটা মেয়ে থাকতো। ওই মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে বলতে, ওই মেয়েটা আর আমি একসাথে হচ্ছে আমরা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। ওইটা মাহিনুরের বাড়ির। তো মাহিনুরের বাড়ির ওই মেয়েটাকে আমি একদিন বলতেছিলাম, আমি বললাম যে, "আচ্ছা তোমাদের বাড়িতে একটা মেয়ে আছে মাহিনুর নামের। এই মেয়েটা হচ্ছে এখন আগে মাদ্রাসায় পড়াশোনা করতো, এখন মেয়েটারে দেখি না। মেয়েটা থাকে কই?" এইটা বলা এখন আর দেখা যায় না। তো আমার ওই বান্ধবী তখন আমাকে বলতেছিল যে, "ও তো আর এখানে থাকে না, ও নানু বাড়িতে থাকে।" আমি তখন বললাম যে, "নানু বাড়ি কই?" বলে, "সিংহাচর।" ওই নানু বাড়ির নাম ছিল সিংহাচর। বলে, "ওই দিকে।" তো আমি তখন বললাম যে, "সিংহাচর তো আমাদের এখান থেকে অনেক দূরে, মেলা দূরে। এইখানে মেয়েটাকে কেন নিয়ে গেল?" পরে আমার ওই বান্ধবী বলে যে, "শুনছিলাম তার নাকি অনেক বড় একটা রোগ হইছে, অ্যান্ড চিকিৎসার জন্য ওইখানে নিয়ে গেছে।" যখন এটা বললাম আমার তখন মনের ভিতরে খুব কষ্ট লাগলো যে আমি তো মেয়েটাকে খুব পছন্দ করতাম, খুব ভালোবাসতাম। তো হঠাৎ করে যখন শুনতে পাইলাম যে একটা রোগের কারণে ওকে নানু বাড়িতে নিয়ে গেছে, তখন আমার নিজের মাঝে খুব খারাপ লাগলো। আমি তখন চিন্তা করতেছিলাম যে মেয়েটাকে দেখবো। কি এমন সমস্যা হয়েছে? কি এমন কারণে ও নানু বাড়িতে চলে গেল? এরপরে আমি কি করি, ওই সিংহাচরের দিকে যাই। ২ দিন পরে যাই, সাইকেল চালায় যাই অনেক দূরে। শুধু সাইকেল চালায় যেতে ১.৫ ঘন্টা সময় লাগে। 1 and half an hour লাগে। আমি তখন সাইকেল চালিয়ে ওই সিংহাচরে যাই। যাওয়ার পরে আমি তাকে ওর নানু বাড়িতে অনেক খোঁজাখুঁজি করি। আমি তো আর ওই এলাকা খুব ভালো করে চিনি না। সাইকেল দিয়ে যাই, সকালবেলা যাই, বিকেলবেলা আবার চলে আসি। সকালবেলা যাই, বিকেলবেলা চলে আসি। মেয়েটাকে এখন আমি আর দেখতে পাই না। এমন করে কাটতে ওইখানেরই আরেকটা ছেলের সাথে আমি একটু ভালো একটা সম্পর্ক করি। ছেলেটার সাথে কথাবার্তা বলি, একটা ভালো সম্পর্ক হয়।
ওই ছেলের মাধ্যমে পরে আমি খোঁজখবর নিয়ে জানতে পারি যে ও নাকি ঘর থেকে বের হয় না, সারাক্ষণ ঘরের মধ্যেই বসে থাকে, মানে ঘরের বাইরে আসে না। তো ঘরের বাইরে আসে না, সারাক্ষণ ঘরের মধ্যেই বসে থাকে, মানে কারণটা কি? অ্যান্ড এরই মাঝে আমি হঠাৎ করে জানতে পারি যে মানে ওর আরেকটা বোন আছে, মানে মাহিনুর আরেকটা বোন আছে। ওই ছোট বোনকে পড়ানোর জন্য নাকি ওরা নাকি লজিং মাস্টার খুঁজতেছে, মানে ওর নানা-নানি। লজিং মাস্টার খুঁজতেছে, এটা জানতে পারি। জানতে পারার পর আমি তখন চিন্তা করি যে আমি লজিং মাস্টার হিসেবে ওই বাড়িতে ঢুকে যাবো। ওখান থেকে যদিও আমার কলেজ অনেক দূরে, সাইকেল চালায় আসতে অনেক সময় লাগবে। অ্যান্ড এটা বলে আমি তখন একজন ওর মানে ওর নানার সাথে কথা বলে বাজারে আমি বললাম যে, "আপনি নাকি লজিং মাস্টার খুঁজতেছেন? এমন, এমন ঘটনা।" পরে আমাকে বলে যে, "আপনার বাড়ি হচ্ছে এত দূরে, আপনি সিংহাচর, এখানে এসে কেন লজিং মাস্টারি করবেন? আপনার কারণটা কি এখানে এসে করার?" তো আমি তখন বললাম যে, "আমার বাড়িতে একটু সমস্যা, আর আমি এলাকাতে থাকতে চাই না। আমি দূরে থেকে পড়াশোনা করতে চাই। এখান থেকে আমি সাইকেল চালিয়ে যাবো।" উনি তখন বলে যে, "না, না, না, আপনি ১.৫ ঘন্টা সাইকেল চালিয়ে যাবেন, আবার আসবেন। এটা কোন ধরনের কথা? আপনি এটা আপনি ওই দিকেই থাকেন।" আমি বললাম, "না, আমি এদিকে থাকবো। আপনি কি রাখবেন?" উনি বলে যে, "না রে বাবা, এত দূরের মানুষ, আমি রাখবো না।" এবং ওইখানে আমার মেয়ের মানে উনি তখন মেবি কোনো একটা ব্যাপার ডাউট করে বা কিছু একটা, উনি আমাকে রাখে না। না রাখার পরে এইভাবে আরো কয়েকটা দিন কাটার পর আমি ওই ছেলেটার মাধ্যমে, মানে মাহিনুরের ওই যে বাড়ির নানু বাড়ির একটা ছেলে সম্পর্ক হয়েছিল, ওই ছেলের মাধ্যমে আমি একদিন মাহিনুরের সাথে কথা বলতে সম্পর্ক মানে কথা বলতে পারি। ওদের প্রাইমারি স্কুলের একটা মাঠ থাকে, ওই প্রাইমারি স্কুলের মাঠে ওর নানু বাড়ির পাশে। বিকেলবেলা ওই ছেলেটা মাহিনুরকে নিয়ে আসে। আমি তখন তাকে দেখতে পাই। দেখতে পাওয়ার পর ও আমাকে দেখে কোনো কথা বলে না। একদম চোখ মুখ রাঙায় রাখে। বলে, "আপনি এখানে কেন আসছেন?" মানে মনে হয় যেন সে আমার উপরে খুব রাগান্বিত। কিন্তু কেন রাগ করবে আমি তো জানি না। তার সাথে তো আমার কখনো কথাই হয় নাই। পরে আমি মনে করলাম হয়তো আমি তাকে স্কুলে যাওয়ার সময় দেখতাম মাঝে, মাঝে। মাদ্রাসায় যাওয়ার সময় দেখতাম, এইজন্য মনে হয় ও রাগ করছে। এরকমটা হতে পারে। তো আমি ওকে দেখে বলতেছি, "তুমি কি আমার উপরে কোনো ব্যাপারে রেগে আছো? কিছু হইছে?" ও বলে, "আপনি এখানে কেন আসছেন? আমাকে সেটা বলেন। আর আপনি আমার নানু বাড়ির পথ কিভাবে চিনছেন? আমি আমার নানু বাড়িতে যেতে কিভাবে জানছেন?" আমি বলি যে, "মাহিনুর দেখো, আমি জানি তোমার সাথে আমার কখনোই কথা বলা হবে না, বা আমি কখনো তোমাকে পাবোও না, বা যত যাই হোক, আমার তোমাকে আমি দীর্ঘ কয়েকটা মাস ধরে দেখে আসতেছি। আমার তোমার প্রতি এক ভালো লাগা কাজ করে। আমি আসলে ভালোবাসার কথাটা বলার জন্যই তোমার এত দূর পর্যন্ত ছুটে আসছি। আমি জানি তুমি আমাকে ভালোবাসবা না। আমি জানি তোমার সাথে আমার এই সম্পর্ক কখনোই হবে না। কিন্তু এরপরেও আমি যে তোমাকে ভালোবাসি, আমি এই ভালোবাসার কথাটাই শুধুমাত্র তোমাকে বলতে চাই।" এটা বলার পর ও তখন আমার মুখের দিকে তাকায় আছে। তাকায় দেখে ওর চোখে মুখে আমি কেমন জানি একটা অন্যরকম বিষণ্ণতার ছোঁয়া দেখতে পাচ্ছিলাম। খুব চোখগুলো বড়, বড় করে রাখছে। খুব খারাপ অবস্থা। ও তখন আমাকে বলে যে, "কি? আমাকে আপনি সত্যি আমাকে ভালোবাসেন নাকি মজা করতেছেন?" আমি বললাম, "আমি মজা করব কেন? আমি তোমাকে ভালোবাসি, এবং অনেক বেশি ভালোবাসি, এবং তোমাকে ভালোবাসি বলেই কিন্তু আমি এত দূরে ছুটে আসছি।" পরে ও তখন আমাকে বলে, "আমাকে ভালোবাসলে আপনি বিয়ে করতে পারবেন?" এমন করেই বলে। আমি তখন বলি, "পারব না কেন? অবশ্যই বিয়ে করতে পারব।" ও বলে, "সত্যিই পারবেন?" আমি বলি, "হ্যাঁ, সত্যিই পারব।" ও বলে, "আচ্ছা ঠিক আছে। আপনি তাহলে আজ থেকে ২ দিন পরে ঠিক বিকেল ৪ঃ০০ বাজে এই স্কুলের মাঠে আসবেন। আমি আপনার সাথে পালায়া যাবো।" আমি বললাম, "কি বললেন? আপনি আমার সাথে পালায়ে যাবেন?" বলে, "হ্যাঁ, পালায়ে যাবো।" মানে আমার কাছে ব্যাপারটা তখন খুব অদ্ভুত মনে হলো। যে মেয়েটাকে, মানে আমি হচ্ছে আ মানে আমি তার সাথে আমার এখনো রিলেশনই শুরু হয় নাই, প্রেমই শুরু হয় নাই, ভালোবাসাই শুরু হয় নাই। সেই মেয়েটা আমাকে বলতেছে ও আমার সাথে পালায়ে চলে যাবে। আমি ঠিক বুঝতে পারি না যে তাকে কি বলবো, বা এটা সে কেন বলল? যাই হোক, তার মুখ থেকে এই কথা শুনলাম, তখন মোটামুটি খুশি হলাম, যাকে আমি ভালোবাসি সে আমার সাথে পালিয়ে যেতে চায়। ব্যাপারটা তো আসলে খারাপ না। আমি তখন কি করি, চলে যাই আবারও গ্রামে। গ্রাম থেকে আমি আবারও ফিরে আসি ২ দিন পরে। আর এরই মাঝে আমি কিন্তু এই কথাটা আর কাউকে জানাই না, কাউকে বলি না। আমার চাচাতো ভাইকেও বলি না। কারণ আমি জানি শাহজাহানরে বললে ও আমার বাবা-মাকে বলে দিতে পারে, বা ওর বাবাকে বলতে পারে, কাকাকে বলতে পারে। একটা ঝামেলা হতে পারে। এইজন্য আমি এই কথাটা কাউকে বলি না। আমার ছোট ভাইকে পর্যন্ত বলি নাই। ২ দিন পরে আমি ঠিক ওই স্কুলের মাঠে আসছি, যে স্কুলের মাঠেও আমাকে আসতে বলছে। স্কুলের মাঠে আসার পরে দেন ও তখন আমাকে দেখলো, অ্যান্ড দেখে ও তখন একেবারে ব্যাগ-ট্যাগ, মানে ব্যাগ-ট্যাগ নিয়ে আসছে সবকিছু, মানে ফুলফিল ওর প্রিপারেশন। আমাকে বলে, "চলেন, চলে যাবো।" মানে আমার ভিতর তখন জানি কেমন লাগতেছে। মানে আমি আসলে অনুভূতিটা কখনো বুঝাই বলতে পারব না। যে একটা তো হচ্ছে যে তার সাথে আমার কোনো রিলেশনই ছিল না। কখনো প্রেম ভালোবাসাই ছিল না। আমি বলা মাত্র তখন হঠাৎ করে এরকম ব্যাগ নিয়ে চলে আসলো। আমি তখন তারে বললাম যে, "ঠিক আছে, চলেন।" তখন টেম্পো বাস ছিল। আমি তখন ওই টেম্পোর মধ্যে তাকে উঠাই। উঠে তার নানু বাড়ি, এখান থেকে একটা বাজার আছে। বাজারের কাছাকাছি আসি। আইসা ওখানে একটা হোটেল আছে। আমি বললাম যে, "চলো আমরা আগে খাওয়া-দাওয়া করি। এরপরে সিদ্ধান্ত নেওয়া যাবে কি করা যায়।" আমাকে বলে, "কি করা যায়? আমি তো আপনার সাথে চলেই আসছি, পালায়া যাবো।" আমি বললাম, "ঠিক আছে।" পরে খাওয়া-দাওয়া করি, হোটেলে খাওয়া-দাওয়া করি। বাট খাওয়া-দাওয়া করতে, করতে আমি কেমন জানি খেয়াল করে দেখি যে ওর চোখ থেকে না পানি পড়তেছে, কেমন কান্না করতেছে। তো কান্না দেখে আমার কাছে মনে হলো যেহেতু বাড়ি থেকে চলে আসছে, রাগ করে চলে আসছে, এজন্য হয়তো ওর মন-টন খারাপ, এটা সেটা। হয়তো বাবা-মাকে অনেক মিস করতেছে। এরকম কিছু একটা হতে পারে। আমি তখন তার দিকে তাকিয়ে বলতেছি যে, "মাহিনুর,
মানে আমি কি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? তুমি যদি কিছু না মনে করো। ও আমাকে বলে, "হ্যাঁ, হ্যাঁ করেন, কিছু মনে করব না।" আমি বললাম, "আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না যে তোমার কোনো কি প্রবলেম? মানে পারিবারিক কোনো প্রবলেম, কোনো সমস্যা আছে?" ও আমাকে বলে, "না, কোনো সমস্যা তো নাই।" আমি বললাম যে, "তুমি আমাকে কখনো ভালোই বাসো নাই। আমার সাথে তোমার কখনো প্রেমই হয় নাই। আমি যখন তোমাকে প্রপোজ করলাম, তুমি আমার সাথে পালিয়ে চলে আসলা। মানে ব্যাপারটা কি? আমি একটু জানতে চাই।" ও আমাকে বলে, "আমি আপনাকে বিয়ে করতে চাই এজন্য।" আমি বললাম, "তুমি তো আমাকে ভালোই বাসো না, আমাকে ভালো করে চিনোই না। তো তুমি আমাকে বিয়ে করতে কেন চাও?" ও আমাকে বলে, "তাহলে কি আপনি বিয়ে করবেন না? ঠিক আছে আমি চলে যাই।" ও আবার চলে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে। মানে একেবারে গাঁজাখুরির মতো অবস্থা। আমি বললাম যে, "তুমি আবার চলে যাচ্ছ কেন? আসছো যখন চলে কেন যাবা?" ও আমাকে বলে, "হ্যাঁ, চলেই যাবো।" "আপনি কি আমাকে কাজী অফিসে নিয়ে যাবেন নাকি এইটাই করবেন?" আমি বললাম, "আচ্ছা কাজী অফিসে নিয়ে যাবো চলো।" এটা বলে খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে আমরা আবার ওই টেম্পোতে উঠি। উঠার পরে টেম্পোটা সামনে দিকে যাচ্ছে। যেতে ওইখানে একটা বট গাছের জায়গা আছে। অনেক বড় একটা বটগাছ। আশেপাশে কোনো মানুষ-টানুষ নাই এবং এটা একটা বিশাল মানে চারপাশে মাঠ। মাঠের মাঝখানে এই বটগাছটা। আমি বটগাছের তলে যাওয়ার পর নিচে যাওয়ার পর আমি যখন ইয়েটাকে থামাইলাম, টেম্পো থামলাম। বললাম যে, "তুমি নামো। তোমার সাথে আমার একটু কথা আছে।" এইটা বলে আমি টেম্পোর ভাড়া দিয়ে দিলাম। ও বলে যে, "এখানে তো আর আমরা গাড়ি পাবো না। যাবো কিভাবে?" আমি বলি, "যাইতে পারবো। তুমি যাও নিয়ে চিন্তা করো না। এখানে বসো।" মানে আমার মনের ভিতরে না অনেক কৌতূহল জাগতেছে যে মানে কারণগুলো কি আমি বুঝতেছি না। আমি জানি এখানে কোনো না কোনো একটা কারণ লুকিয়ে আছে। কিন্তু আমাকে বলে না। কেন আমাকে এভাবে বিয়ে করতে চায়? পরে আমি বললাম যে, "তুমি আমাকে সত্য করে বলো যে মূল ঘটনাটা কি? কেন তুমি আমাকে এরকম করে বিয়ে করতে চাও?" তখন ওর কথাই একটা যে, "ঠিক আছে, আপনি আমাকে বিয়ে করবেন না? আমি চলে যাবো।" মানে এই কথাটা বললেই ও রিপিট এটাই করে যে, "আপনি আমাকে বিয়ে করবেন না? আমি চলে যাবো। ঠিক আছে।" মানে আপনি আমাকে কোনো ব্যাপারে এটা জিজ্ঞেস করতে পারবেন না যে আমি কেন চলে আসছি বা কেন আপনার সাথে চলে যাবো, কেন আপনাকে বিয়ে করবো, এটা বলতে পারে না। পরে আমি বললাম যে, "যেহেতু এরকমই করতেছে আর আমি তো তাকে পছন্দ করি, দেন আমার কোনো আপত্তি নেই, আমি তাকে বিয়ে করবো।" এটা মনে করে বললাম যে, "যাহ ফি আমানিল্লাহ। আল্লাহ যা করে ভালো লাগে করো। উঠো চলো আমি কাজী অফিসে যাবো।" এটা বলে যখন তার হাত ধরে উঠেছিলাম তখন সে আর উঠে না। আমি বললাম, "কি হলো ওঠো?" ও কিছু বলে না। একদম পড়ন্ত দুপুর ছিল তখন চারদিকে একেবারে আমার জুন জুলাইয়ের সময় ছিল। প্রচণ্ড রকমের গরম চারপাশে। মাঠে ঘাটে কিছু মানুষ কাজ করতেছে এরকম এবং প্রচণ্ড পরিমাণে পাখি, অনেক পাখি বসে আছে বটগাছের বিভিন্ন শাখায় এবং এগুলা পায়খানা করে দিচ্ছে। অনেক গায়েও পড়তেছে। আমি ওকে বলি, "এদিকে চলে আসো, চলে যাই।" ও তখন বলতেছে যে, "না, মানে আর সামনের দিকে যাচ্ছে না।" এরপরে কান্না করতেছে। মানে প্রচণ্ড রকমের কান্না করতেছে। ওর কান্নার শব্দ মানে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে আশেপাশ থেকে মাঠ থেকে আবার মানুষ উঠে চলে আসে কিনা। এমন করে কান্না করতেছে। আমি তখন বললাম যে, "মাহিনুর কান্না করো না। কি হইছে তুমি আমাকে বলো। আমি জানি কোনো একটা সত্য তুমি আমার কাছে লুকিয়ে রাখছো। কি এমন সত্য যেটা তুমি আমাকে বলতে চাচ্ছ না? তুমি আমাকে যা বলার বিয়ের আগেই বলো। প্লিজ তুমি আমাকে বিয়ের পরে এমন কিছু বইলো না যেটা আমি সহ্য করতে পারব না।" ও আমাকে বলে, "আমি বিয়ের পরে কিছু বলব না। যা বলার এখনই বলবো। তবে আপনি সহ্য করতে পারবেন তো?" আমি তখন বললাম, "পারব না কেন? আমি অবশ্যই সহ্য করতে পারব। তুমি আমাকে বলো।" ও আমাকে বলে, "তাহলে শোনেন, আমি আপনার সাথে একা যাচ্ছি না। আমি পেটে করে আরেকজন মানুষ আপনার সাথে নিয়ে যাচ্ছি।" আমি তখন বললাম, "পেটে করে আরেকজন মানুষ আমার সাথে নিয়ে যাচ্ছে মানে? আমি তোমার কথা আসলে বুঝতে পারলাম না। তুমি কি বলতেছো এটা?" ও আমাকে বলে, "হ্যাঁ, আমি একা আপনার সাথে যাচ্ছি না। আমি পেটে করে আরেকজন মানুষ আপনার সাথে নিয়ে যাচ্ছি।" আমি তখন বললাম যে, "মানে কি?" ও আমাকে বলে, "মানে হচ্ছে আমি প্রেগন্যান্ট। আমার পেটে বাচ্চা আছে।" আমি এটা শোনার পরে একেবারে হতভাগা হয়ে গেলাম। মানে আমি কথা বলতে পারি না। আমার গলা শুকিয়ে গেছে। বললাম যে, "মাহিনুর কি বলতেছে এটা? তোমার পেটে বাচ্চা? তোমার পেটে কার বাচ্চা? কিসের বাচ্চা?" ও আমাকে বলে, "আমার পেটে কার বাচ্চা এটা বলতে পারবো না। তবে কিসের বাচ্চা এটা বলতে পারবো। মানুষের বাচ্চা। আর এই মানুষের বাবা আমি। আরে মা আমি।" আমি তখন বললাম যে, "তুমি মা, বাবা কে?" ও বলে, "বাবা কে এটা আমার চেয়েও আপনি ভালো জানেন।" মানে আমি তখন অবাক হয়ে যাই যে আমি জানি, আমি জানবো কি করে? ও আমাকে বলে, "নাটক করবেন না। বিয়ে করতে পারবেন তো সেটা বলেন।" আমি বলি, "হ্যাঁ পারবো।" ও বলে, "সত্যিই পারবেন?" আমি বলি, "সত্যিই পারবো। কেন পারবো না? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার দেহকে ভালোবাসি না, তোমার মনকে ভালোবাসি। কিন্তু তোমার কাছে আমার অনুরোধ, একটা প্রশ্ন তোমার কাছে। বিয়ের পরে তুমি তোমার বাচ্চার বাবার কাছে চলে যাবে না তো?" ও আমাকে বলে, "আমি তো আমার বাচ্চার বাবা আপনাকেই বানাবো। আমি তো এই বাচ্চাকে আপনার পরিচয়ে পৃথিবীতে পরিচিত করব। তাহলে কেন আমি বাচ্চার বাবার কাছে চলে যাব? অ্যান্ড বাচ্চার বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই তো আমি আপনার ঘরে যাব।" ওর এই কথার মধ্যে আমি কোনো রহস্য খুঁজে পাইলাম না বা কিছুই বুঝতে পারলাম না। আমি তখন বললাম, "তার মানে তুমি আমাকে বিয়ে করবাই?" ও আমাকে বলে, "হ্যাঁ, আমি আপনাকেই বিয়ে করব।" আমি বললাম, "ঠিক আছে চলো, আলহামদুলিল্লাহ।" ওখান থেকে প্রায় আমরা অনেকটা সামনের দিকে হেঁটে গেলাম। যাওয়ার পরে একটা রিক্সা পাইলাম, খালি রিক্সা। ওই রিক্সা করে তখন ওই বাজারের ওই পাশে একটা কাজী অফিস ছিল, ওই কাজী অফিসে যাই।
আমি কিন্তু বিয়ে করার প্রিপারেশন নিয়ে আসি, সমস্ত ডকুমেন্ট, টাকা পয়সা সব কিছু নিয়ে দেন ওইখানে আমরা যখন কলমা কাবিন করে হুজুরের মাধ্যমে বিয়ে করি, যদিও আমাদের ওই বিয়েতে কোনো সাক্ষী থাকে না, আমরা ওই ইয়েকে ঘটক যে ছিল, কাজী যে ছিল, তারা কিছু টাকা পয়সা দিই, সেই কিছু লোক ম্যানেজ করে, মানে উকিল সাক্ষী মাকি এগুলো ওই ম্যানেজ করে, এবং উনি টাকার মাধ্যমে লোক ম্যানেজ করে, ওনার মাধ্যমেই আমাদের বিয়ের কাজটা সম্পূর্ণ হয়। বিয়ের কাজটা সম্পূর্ণ হওয়ার পরেই তখন আমাকে বলতেছে আমাকে আপনার বাড়ি নিতে হবে ডিরেক্টলি। আমি তখন বললাম, দেখো আসলে আমি তো পড়াশোনা করি, এখন কলেজে পড়াশোনা করতেছেন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব একটা ভালো না, বাড়িতে একটা ছোটো ভাই আছে, আমি তোমাকে এইভাবে বাড়িতে উঠাইতে পারবো না। আমাকে বলে তাহলে বাড়ি উঠে না, বলে বিয়ে করছেন কেন, এমন করে ডিরেক্টলি বলে। আমি বললাম, আরে বাবা বিয়ে করছি, আমি তো অস্বীকার করতেছি না তোমাকে বিয়ে করছি যখন বাড়িতে উঠাবো, তবে 2টা দিন টাইম দাও, 2 দিন পর উঠাবো। ও বলে না 2 দিন না, আপনার আমাকে আজকে উঠাইতে হবে, এখনই আপনার আমাকে ঘরে উঠাইতে হবে। মানে আমার ঘরে ওঠার জন্য একরকম জোরাজুরি করতেছে। আমি তখন বলি অ্যাটলিস্ট একটা দিন টাইম দাও, আজকে তুমি যাও, আমি তোমাকে কালকে আমার বাসায় নিয়ে আসবো। ও বলে না, আমি কালকে পর্যন্ত ওয়েট করবো না, আপনি আজকে আজকে আমাকে আপনার ঘরে উঠাইতে হবে, এখন মানে এখনই, এখন এরকম করে বলে, মানে খুবই প্রেশার দিয়ে একদম চাপ দিয়ে বলে। আমি তখন বললাম যে দেখো আসলে তোমার কথাবার্তা শুনে আমি ভীষণ অবাক হয়ে যাচ্ছি, মানে তুমি আমাকে এরকম প্রেশার ক্রিয়েট কেন করতেছো, আমি তোমাকে বিয়ে করছি, আমি তোমাকে ঘরে উঠাবোই। ও আমাকে বলে না, ঘরে উঠাবো একটা আর উঠেই ফেলছে আরেকটা, এখন আপনার আমাকে নিয়ে যাবেন, আর আমি ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, আমি এখন কোথায় যাবো, আমি যাবো কোথায়, আমি দেখে অন্য কোথাও রাখতে চাই, ও যাবে না। দেখতে দেখতে সন্ধ্যা গনিয়ে আসতেছে, আমি বললাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কী করবো বুঝতেছি না। ও নাছোড়বান্দা আমাকে ছাড়বেই না, ও আমাকে নিয়েই ঘরে ফিরবে। মাগরিবের পরে আমি তখন ওরে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর আল্লাহরে ডাকতেছিলাম যে আল্লাহ আমার ভাগ্যে জানি কি আছে, আল্লাহ ভালো জানে। মাগরিবের একটু পরে আমি তখন বাড়ির ভিতর ঢুকলাম, ঢোকার পরে আমার মা আছে, আমি বললাম যে এটা আমার মা। ও গিয়ে আমার মাকে সালাম করে, আমার মাকে সালাম করার পর আমার মা তখন বলতেছে যে কী হয়েছে, তুমি কে, এটা বলে। আমি তখন মাকে বললাম যে মা আমি বিয়ে করছি, এটা আমার বউ মাহিনুর। এটা বলার পরে মা তখন কিছু বললো না, কোনো খারাপ ব্যবহার করলো না মেয়েটার সামনে, মেয়েটাকে উঠে বললো তুমি ঘরে চলো, ঘরে নিয়ে গেল। আমি তখন বারান্দায় বসে আছি, কোত্থেকে জানি বাবা আসছে, বাবা সম্ভবত ব্যাপারটা জানে না। বাবা আসার পরে বলে কি রে তুই বসে আছিস কেন, পড়বি না, পড়তে বসিস না, তোর কয়টা দিন ধরে পড়াশোনা নাই, তুই বাইরে বাইরে ঘুরিস, কোথায় কোথায় সাইকেল নিয়ে চলে যাস, তুই এরকম করতেছিস কেন। এই কথার মাঝে আমার মা তখন আমার বাবাকে ডাকে, আমার মাই ডাকে বলছে তুমি এদিকে আসো। আমার বউ তখনও মাহিনুর ঘরে থাকে, আমার বাবাকে ডাইকা মা ঘরের পিছনে নিয়ে যায়, নিয়ে গিয়ে কী কথা বলে, মুহূর্তের মধ্যে আমার বাবাও পানির মতো ঠান্ডা। বাবাও এসে কোনো শব্দ করতেছে না, তো বলে যে ঠিক আছে, ওর বাবাকে মাকে এগুলো আমাকে জিজ্ঞেস করে। আমি তখন বলি যে অমুক গ্রাম, তো ওর বাবা মায়ের নাম এটা। আমার বাবা তখন বলে তুই যে কি বিয়ে করছিস, এটা কি তার বাবা মা জানে, তাদেরকে জানাইছিস? আমি বললাম যে না, তারা জানে না, তাদেরকে জানানো ছাড়া আমি বিয়ে করছি, এবং ওরা এটা কেউ জানে না। আমি তো মাহিনুরের কোনো দোষ দিচ্ছি না যে ও নিজে চলে আসছে বা এগুলো কিছু, আমি ওর কোনো দোষ দিচ্ছি না, আমি নিজের উপরে দোষ নিচ্ছি যে না, ওর বাবা মা কেউ জানে না। আমার বাবা বলতেছে যে ওর বাবা মা যদি না জানে, ওর বাবা মা যদি মামলা করে দেয়, এখনও মেয়ের প্রাপ্ত বয়স হয় না, মানে বিয়ে করার জন্য একটা মেয়ের যে বয়সের প্রয়োজন ওই বয়স কিন্তু হয় নাই, মানে 18 বছর এখনও পুরে নাই। তো ওর বাবা যদি মামলা করে দিয়ে কথা আমার বাবা বলতেছে। আমি তখন বললাম ওর বাবা মামলা করবে না, মেয়ে আমাদের পক্ষে আছে, এটা বলি। বাবা তখন কী করে বলে আচ্ছা ঠিক আছে। বাবা তখন গিয়ে আমাদের পাশের বাড়ি মেম্বারকে ডাইকে আনে, মেম্বার সাহেবকে ডাইকে আনে, এনে বলতেছে যে মেম্বার সাহেব এমন এমন ঘটনা, আমার ছেলে তো এই ঘটনা করে ফেলছে, এখন কী করবেন। মেম্বার তখন বলে যে যেহেতু বিয়েই করে ফেলছে, তাহলে তো আর এখানে কোনো কথা বলার কোনো প্রয়োজনে নেই, আপনারা বউরে ঘরে নেন এবং এটার আমি দেখতেছি, এই কথা বলে। এই কথা বলি মেম্বার সাহেব তখন কী করে গ্রামের আরও কিছু মানুষকে জানায়। রাত 10টার দিকে অনেকগুলো মানুষ আমাদের বাড়িতে আসে, এবং সেখানে যেই মেয়েকে আমি বিয়ে করি তার বাবাকে সহ সাথে করে নিয়ে আসে। তার বাবাকে সহ আনার পরে তার বাবা তো খুবই রাগান্বিত আমার উপরে, মানে আমার উপরে, আমার বাবার উপরে, আমার ফ্যামিলির উপরে, কেন তার মেয়েকে আমরা এইভাবে নিয়ে আসলাম। খুবভাবে রেগে আছে উনি, খুব চিল্লাফেলা করতেছে, পাগলামি করতেছে। মেম্বার সাহেব ওনার বাবাকে, মানে মেয়ের বাবাকে খুব করে বুঝায় যে দেখেন আপনার মেয়ে বিয়ে করে ফেলছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন আপনি পাগলামি করে কোনো লাভ নাই, এটা কীভাবে সমাধান করা যায়, একটা ভালো সমাধানের লাইনে আসেন। তো এমত অবস্থায় তখন আমার বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে, আব্বা আমি একটা ব্যবস্থা করবো। এটা আমার বাবাই বলতেছে যে ঠিক আছে আমি একটা ব্যবস্থা করব, এখন মেয়ের বাবার সাথে আমি কথা বলি। পরে মেয়ের বাবার সাথে আমার বাবা কথা বলি কেমনে, মানে মাহিনুরের বাবাকে ম্যানেজ করে। মাহিনুরের বাবা তখন বলতেছে যে আমার মেয়েকে মানে উল্টাপাল্টা বলে নিয়ে আসে, মানে অনেক কিছুই বলতেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সমাধান হলো, সবাই মিলে একটু ঠিকঠাক হলো। হওয়ার পর আমি তখন মাহিনুরকে নিয়ে বাসর ঘরে ঢুকলাম। ঢোকার পরে মাহিনুর তখন শুয়ে কান্না করতেছে। মানে আমি ওর এই কাহিনী
এই পর্যন্ত কোনো কিছুই বুঝতে পারি না। মানে মূলত ওই সন্তানের বাবাকে ও আমাকে হঠাৎ করে কেন বিয়ে করে ফেললো? কেন আমি ভালোবাসি কথা বলাতেও আমাকে বিয়ে করে ফেললো? কেন ও নানু বাড়িতে চলে গেল? কিভাবে ওর পেটে সন্তান আসলো? মানে এই প্রশ্নগুলোর কোনো জবাব কিন্তু আমি পাচ্ছি না। আমি শুয়ে আছি, ও তখন লাইট অফ করে আমাকে নিয়ে শুয়ে আছে। খুব নরমালি দুজন শুয়ে থাকি। কোনো কথা নেই, বার্তা নেই, ঘুমায়ে যাই, সকাল হয়ে যায়। সকাল হওয়ার পর আমি যখন ঘুম থেকে উঠি, উঠে আমি তখন ফ্রেশ হই। মোটামুটি সবাই তখন এদিক সেদিক থেকে অনেকে আসে। ওই মুহূর্তে কিন্তু আমার যেই চাচাতো ভাই আছে শাহজাহান কিন্তু তখন যে নৌবাহিনীর কি একটা ট্রেনিং করার জন্য ও তখন চলে গেছে হচ্ছে চট্টগ্রামে। ওইদিকে ও কি ট্রেনিং করবে, ট্রেনিংয়ে চলে গেছে। ও কিন্তু নাই। ও কিন্তু কোথাও নাই। মানে আরও কয়েকদিন আগেও চলে গেছে। পরে আমি তখন যাই হোক আলহামদুলিল্লাহ ওর মানে আমার ওই চাচা আছে, চাচি আছে, সবাই মিলে আসে। আইসা তখন বউরে সবাই দেখে সবাই বলে যে, "বউ সুন্দর, সমস্যা নাই।" দেখতে, দেখতে ওই দিনটাও কেটে যায়। পরে রাতের বেলায় আবার ওইদিন কিন্তু ওর মাও আসে। ওর মা আসে, ওর বাবা আসে। মানে মাহিনুরের বাবা-মা। মাহিনুরের বাবা-মা সহ সবাই সম্পর্কটাকে মেনে নেয়। এটার মাঝে কারো কোনো ইয়ে থাকে না, অবজেকশন থাকে না। তো দেখতে, দেখতে রাত হওয়ার পরে আমি তখন মাহিনুরকে বলছি, "মাহিনুর তুমি মানে আমাকে এখন কি একটু বলতে পারো যে আসলে মূল ঘটনাটা কি? মানে কেন তুমি হঠাৎ করে আমাকে বিয়ে করলা? বা তোমার পেটে সন্তানের বর্তমানের অবস্থা কি? ওই সন্তানের বাবা কে?" ও আমাকে তখন একটা কথাই বলে যে, "তুমি আমার মাথায় হাত দিয়ে একটা শপথ করো।" আমি তখন বললাম, "কি শপথ?" ও বলে, "তুমি করো।" আমি তখন বললাম যে, "ঠিক আছে।" ও বলে, "তুমি আমার মাথায় হাত দিয়ে বলো ঠিক আজকের এই মুহূর্তের পর থেকে আর কোনোদিন আমার পেটের সন্তানের পরিচয় তুমি চাইবা না। কে এই সন্তানের বাপ? কে এই সন্তানের মা? এটা তুমি কখনোই জানতে চাইবা না। এই সন্তান আসছে কোত্থেকে? এবং আমি তোমাকে কেন হঠাৎ করে বিয়ে করে ফেলছি? এই প্রশ্নগুলোর কোনোদিন কোনো জবাব আমি তোমাকে দিতে পারব না। আর এই প্রশ্নগুলো তুমি আমাকে কখনো করবাও না। যেহেতু ১ম বিয়ে করছি এবং ভালোবেসেই বিয়ে করছি, সেক্ষেত্রে আমি আর ওর উপরে কোনো রকমের প্রেশার ক্রিয়েট করলাম না। বললাম, "ঠিক আছে, তুমি যেটা বলো সেটাই, আমি আর এই প্রশ্নগুলো তোমাকে করব না।" এই প্রশ্নগুলো তাকে করব না বলে আমি তার সাথে সংসার করতে শুরু করি। সংসার করতেছি এভাবে কিছুদিন যাওয়ার পরে আমার ওই চাচাতো ভাই শাহজাহান তখন আসছিল চট্টগ্রাম থেকে। শাহজাহান আসার পরে তো শাহজাহান শুনছে আমি ওর বিয়ে করছি। শাহজাহান তখন কংগ্রেচুলেশন আমাকে অভিনন্দন জানায় যে, "ঠিক আছে, তুই বিয়ে করছিস, ভালো করছিস। আর তুই যে এভাবে হঠাৎ করে বিয়ে করে ফেলবি আমি তো বুঝতেই পারি নাই।" ও তখন অনেকক্ষণ আমার সাথে কথাবার্তা বলে। আমি ওর সাথে কথাবার্তা বলি। কথাবার্তা অনেকক্ষণ বলাবলির পরে ও তখন আমাকে বলতেছে, "তোর বউর সাথে বনিবনায়নটা কেমন? মানে সম্পর্ক কেমন?" আমি বললাম, "ভালোই তো। ও আমাকে অনেকটা বুঝে, আমিও তাকে বুঝি। আমাদের দুজনের মাঝে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝাপড়া আছে। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। খুব ভালো করেই চলতেছে।" এমন করে। তো যাই হোক এমন করে সময়গুলো কাটতে, কাটতে এখন তো ওর বেবি হওয়ার সময় হয়ে গেছে। ওর বেবি হবে। তো এমনিতে ওকে মাত্র বিয়ে করছে। এখন বেবি হইলে বেবির পরিচয়টা কী দেবো? বা এত সকাল বেবি হয়ে গেছে, তো অনেকেরই প্রশ্ন থাকবে। আমি তখন হঠাৎ করে আমার বাবাকে বলি যে, "বাবা, যেহেতু বিয়ে করে ফেলছে আমি আর পড়াশোনা করব না।" বাবাকে বলি। বাবা বলে, "কেন পড়াশোনা করবি না কেন?" আমি বললাম, "একটা চাকরি পেয়েছি চট্টগ্রামে, অনেক ভালো একটা চাকরি, আমি ওই চাকরিতে চলে যাবো।" মানে ওর তো এখন বেবি হবে, আমাকে কিছু একটা করতে হবে। তো আমি তখন আমার বাবা তখন বলছে, "তো হঠাৎ করে চট্টগ্রামে চলে যাবি, ওইখানে চাকরি পেয়েছিস?" আমি বললাম, "হ্যাঁ, ওইখানে চলে যাবো।" তো বাবা বলে, "তোর বউয়ের কী হবে? তুই নতুন বিয়ে করলি।" আমি বললাম, "আমি বউকে সাথে করে নিয়ে যাবো।" বাবা তখন বলে, "এটা কেমন কথা বললি?" আমি বললাম, "হ্যাঁ, আমি আমার বউকে সাথে করে নিয়ে যাবো।" এই কথা বলে আমি তখন মাহিনুরকে বললাম যে, "মাহিনুর, এমন, এমন ঘটনা, আমি চলে যাবো চট্টগ্রামে তোমাকে নিয়া। আমি ওইখানে আগে একটা বাসা-টাসা ঠিক করে রাখছি। মোটামুটি আমাদের ওখানে আত্মীয় আছে। আত্মীয় বলতে দূরসম্পর্কের আত্মীয়। উনার মাধ্যমে একটা বাসা ঠিক করছি। করে আমি তখন মাহিনুরকে নিয়ে চলে গেলাম চট্টগ্রামে। চট্টগ্রামে যাওয়ার পরে আমি কিন্তু আসলে মূলত ওখানে কোনো কাজে আসি নাই। আমার কিন্তু পড়াশোনায় এই চট্টগ্রাম আসার পরেই শেষ। চট্টগ্রামে আসি এবং চট্টগ্রামে আসার পরে আমি তখন মাহিনুরকে নিয়ে যে বাসাটা ভাড়া করি ওই বাসাটায় উঠি। উঠার পর আমি ফার্স্ট একটা গার্মেন্টসে চাকরি নেই। কারণ ইনকাম তো করতে হবে, সংসার চালাইতে হবে। আমি একটা গার্মেন্টসে চাকরি করতেছি এবং টাকা দিতেছি মাহিনুরকে, মাহিনুরও ভালো করে চলতেছে। এমন করে সময়গুলো কাটতে, কাটতে আলহামদুলিল্লাহ আমার ঘরে একটা মেয়ে সন্তান হয়। মানে মাহিনুরের ঘরে একটা মেয়ে সন্তান হয় এবং আমি এর মাঝে কিন্তু বাবা-মা আমাকে অনেক কল করতো। "তোরা কোথায় আছিস? কোন জায়গায় আছিস?" আমি আমার বাবা-মায়ের সাথে মাহিনুরের কথা বলায় দিতাম এবং মাহিনুরের বাবা-মায়ের সাথে আমি মাহিনুরের কথা বলায় দিতাম। কিন্তু কখনো আমি আমাদের গ্রামে যাইতাম না, মানে বাড়িতে যাইতাম না। ওইখানেই পড়ে থাকতাম। বাবু হবার কয়েকদিন পরে এবার মাহিনুর বলতেছে, "এখন বাবুর পরিচয়টা কী দিব?" মানে হঠাৎ করে বাবু হয়ে গেছে, এটাতে কীভাবে কী করব? আমি তখন বললাম, "আমি তো এইজন্যই চলে আসছি গ্রাম থেকে। কিন্তু বাবুর পরিচয় কী দেবো বা কীভাবে কী করব? আমি এগুলো কিছুই বুঝতেছি না। আমার কোনো কিছুই মাথায় আসতেছে না।" ও আমাকে বলে, "দেখো, তুমি এরকম করে বলতেছ, আমিও না কিছু বুঝতেছি না। এখন কী করব?" বাবু তখন আস্তে, আস্তে করে বড় হচ্ছে। আর এদিক দিয়ে আমার বাবা-মায়ের পাগলামির মাত্রাটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। তারা প্রচুর সিনক্রেট করতেছে যে, "তুই বিয়ে করে নতুন বউকে নিয়ে চট্টগ্রামে চলে গেলি, এতগুলো মাস পেরিয়ে গেল। তোরা আসিসও না, আমাদেরকেও যাওয়ার ঠিকানা দিস না। তোরা কী করিস না করিস?" এমন করে কাটতে, কাটতে পরে
আমাদের ওই যে দুঃসম্পর্কের একজন আত্মীয় ছিল চট্টগ্রামে, আমি ওনার সাথে কথা বলি। ওনাকে আমি তখন বিস্তারিত ব্যাপারটা খুলে বলি যে এমন, এমন ঘটনা, আমি এমনি, এমনি বিয়ে করে ফেলছি। তখনও কিন্তু মানে আমার বেবি হয়ে গেছে। তখন কিন্তু আমার বেবি দুধ খায়। মানে দুধ খাইতো। তো পরে ওই দুধের বাচ্চাটাকে আমরা ওনাদের বাসায় রেখে ১ দিনের জন্য শুধু বাড়িতে আসি। মাহিনুরকে নিয়ে ১ দিনের জন্য বাড়িতে আসি। বাড়িতে এসে আমার আব্বা-আম্মা তো আমাকে ছাড়বে না। কারণ ওইখানে তো দুধের বাচ্চা আছে, বাবু দুধ খাবে। অ্যান্ড ফিডার খাইয়ে বাবুকে কতক্ষণ রাখা যাবে? যেদিন আসি ওইদিন রাত থাকি, অ্যান্ড এরপরের দিন আমি আবারও মাহিনুরকে নিয়ে চলে যেতে চাই। কিন্তু আমার আব্বা-আম্মা যেতে দিবে না। আব্বা-আম্মা বলতেছে, "না, যেতে পারবি না। এটা কেমন কথা? বিয়ে করছিস, বউ নিয়ে তুই কেন রাস্তায়, রাস্তায় থাকবি? তোর ঘর আছে, বাড়ি আছে না?" তারা আমাকে যেতে দেয় না। না দেওয়ার পর আমি একরকম জোর করে ওইখান থেকে আবারও চলে গেলাম ওই পরিবারে। মানে ওই চট্টগ্রামে চলে গেলাম। চট্টগ্রামে চলে গিয়ে ওই ঘর ভাড়া করে থাকতেছি। তো আমার বেবিটা মোটামুটি একটু, একটু বড় হইছে। আলহামদুলিল্লাহ একটু, একটু বড় হইছে। এরই মাঝে আবার বেবিকে রেখে ২-৩ বার কিন্তু আমরা আবারও রংপুরে যাতায়াত করছি। রংপুরে আসছি, রংপুর থেকে আবার গেছি, যাতায়াত করছি। তো এমন করতে, করতে বাবুটা অনেক বড় হওয়ার পরে আমার বউ তখন বলতেছে, "এখন তো এই বাবুকে নিয়ে বাড়িতে যাওয়া যাবে না, বা বাড়ির লোকও যদি জানতে পারে এই বেবির ব্যাপারে অনেকটাই খারাপ বলবে। আমরা ওই আত্মীয়র মানে বাচ্চা এটা বলে আমরা তখন কোনোভাবে গ্রামে চালাই দিব।" মানে আমার যে দুই সম্পর্কের আত্মীয় ছিল ওনার মেয়ে, এটা বলে আমি তখন আমার মেয়েটাকে আমার কাছে রাখবো, আমাদের কাছে রাখবো। এই কথা আমাকে মাহিনুর শিখাই দেয়। মাহিনুর যেমন করে শিখাই দেয় ঠিক তেমন করেই বাবুটা যখন দুধ চারা হয়, আমরা তখন মাহিনুরের ওই বাচ্চাকে নিয়ে আমি তখন সর্বপ্রথম হচ্ছে গ্রামে যাই। এই পর্যন্ত কিন্তু আমি আর নিজে কোনো বেবি নেই নাই। মানে আমি কোনো বাচ্চা নিই নাই। ওই বাচ্চাটা কিন্তু এখন পর্যন্ত মাহিনুর কিন্তু আমাকে বলে নাই যে এই বাচ্চার বাবাকে, এখনো বলে নাই। ওই বাচ্চা নিয়ে যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর সবাই তো কানাঘেঁষা করে, "কিরে এত বড় বাচ্চা কোত্থেকে আসলো?" আমি তখন সবাইকে বলি যে, "এমন, এমন আমাদের দুই সম্পর্কের আত্মীয়। এই বাবুটা ওনারই, উনি ওই ওনার ওয়াইফ মারা গেছে। বাচ্চাটাকে আমরা নিয়ে আসছি, আমাদের মতো করে লালন পালন করবো। আমাদের তো সন্তান হয় না এইজন্য।" মানে আমাদের সন্তান হয় না এইজন্য বলে আমি তখন ওই মাহিনুরের বেবিটাকেই আমরা তখন আমাদের বাড়িতে নিয়ে আসি। তো বাবু তখন আমাদের বাড়িতে থাকতেছে, আমরা চট্টগ্রামে আছি। আমি কিন্তু তখন চট্টগ্রামে পুরোপুরি সেটেল হয়ে গেছি। যে গার্মেন্টসে চাকরি করতাম ওইখান থেকে আমার প্রমোশনে আমি সুপারভাইজার পোস্ট পাই, এবং সুপারভাইজার পোস্টে আমি অনেক ভালো টাকা ইনকাম করি। অনেক ভালো টাকা আমার ইনকাম হচ্ছে। আমার ভাই-বোন নিয়ে আর কোনো চিন্তা ভাবনা নেই, কোনো টেনশন নেই। আমি আমার মতো করে খুব সুন্দরভাবে চট্টগ্রামে পড়ে আছি। এমন করে সময়গুলো কাটতেছে, কাটতে, কাটতে হঠাৎ করে আমার বউয়ের এক ধরনের প্রবলেম দেখা যায়। প্রবলেম বলতে ওই আমার বোনের প্রবলেমটাই, আমার বউ মানে যে আমার ছোট বোনটা যেরকম করে মারা গেছিল এরকম করে বমি হয়। মানে বমির সাথে রক্ত বের হয়, বমি হয়, বমির সাথে রক্ত বের হয়। আমি তখন ভয় পেয়ে যাই যে, "আল্লাহ! আমার বোন যেভাবে মারা গেল এভাবে আমার বউ মারা যাবে কিনা?" আমি তখন আমার মায়ের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে মাকে বলি যে, "মা, এমন, এমন ঘটনা।" মা বলে, "তুই বৌমাকে নিয়ে বাড়িতে আয়।" বৌমাকে নিয়ে বাড়িতে আয়। পরে আমি কী করি, আমার বউকে নিয়ে তখন বাড়িতে যাই। বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আব্বা-আম্মা তখন ঠিকই বলতেছে, "তোদের আর ওইখানে যাওয়ার দরকার নেই। তোরা এইখানেই থাইকা যা, রংপুরে থাইকা যা।" আমি বললাম যে, "রংপুরে থাকবো? আমি তো চট্টগ্রামে চাকরি করি, বা ওইখানে আমার প্রফেশন, আমার চাকরি।" আমার বাবা বলতেছে, "যেতে হলে তুই যা, বৌমা এখানে থাকুক।" আমার বাবা আমার বউকে যেতে দিবে না। পরে আমার বউ আর ওই আমার বাচ্চাকে আমি চট্টগ্রামে রেখে, মানে ইয়েতে রেখে, রংপুরে রেখে দেন আমি চট্টগ্রামে চলে আসি। এই যে চাকরি-বাকরি করতেছি কিন্তু মনের ভিতরে কোনো শান্তি পাচ্ছি না, কোনো তৃপ্তি পাচ্ছি না। বউও এখানে নাই, সন্তানও এখানে নেই, তারা সবাই ওইখানে, আমি এখানে, ভালো লাগে না। ২-৩ মাসের মতো চাকরি করি, এরপর একটা সময় চাকরি ছেড়ে দিয়ে আমি পুনরায় আবারও রংপুরে চলে যাই। এবার যখন রংপুরে যাই, রংপুরে যাওয়ার পর আমি রংপুরে আছি। আলহামদুলিল্লাহ খুব ভালো করেই আছি। এমন করে থাকতে, থাকতে কিছুদিন পরে, মানে প্রায় ৮ থেকে ৯ দিন পরে আমার ভাই শাহজাহান ও তো আমাকে খালি বারবার আমাকে একটা কথাই বলে যে, "তোর বউয়ের ঘরে সন্তান কেন হয় না? সন্তান নেই না হলে তোর বউ থাকবে না।" এটা আমাকে শাহজাহান বারবার বলে। এর মাঝে কিন্তু শাহজাহান আবার ইন্টার কমপ্লিট করছে, করে ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। রংপুরেরই ওইখানে একটা মানে ডিগ্রিতে পড়েও মানে ভর্তি হইছে, পড়াশোনা করে। তো আমি তখন ওরে বারবারই বলি যে, "দেখ, আমাদের মাঝে এরকম কোনো সমস্যা নাই, বা আমাদের বেবি না হলেও কোনো প্রবলেম নাই। এটা নিয়ে কোনো রকমের টেনশন নাই।" ও বলে, "না, যদি বাচ্চা না হয় তোর বউ থাকবে না। অ্যান্ড তোর বউ অনেক সুন্দর। যেকোনো সময় যেকোনো ছেলের সাথে চলে যেতে পারে। অ্যান্ড তুই বেবি নে।" এবং বেবি নেওয়ার জন্য একটা সময় আমার বাবা-মাও তখন আমাকে প্রেশার দিতে শুরু করে যে, "তুই বাচ্চা নিচ্ছিস না কেন? বেবি নিবি না কেন? বেবি নে।" আমার বাবা-মা আমাকে প্রেশার দেয়। আমি তখন ওভাবেই পড়ে আছি। আমি আর কিছুই বলি না, বেবি নিবো না। মানে আমারও টার্গেট যে আমি আসলে যে চাকরিটা করতেছি, বা আমি তো সম্পূর্ণই বেকার। আমি নিজেই চলতে পারি না, এবং একটা বেবি অলরেডি আছে। আবার বেবি নিয়ে কীভাবে খাওয়াবো? এটা প্রবলেম না? এজন্য আমি আর নিজেও বেবি নেই না। এমন করে চলতেছে। চলতে, চলতে কয়েকটা দিন পরে, মানে কিছুদিন পরেই হঠাৎ করে আমাদের বাড়িতে একটা নতুন করে প্রবলেম দেখা দেয়। প্রবলেম কি? আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ সাপের উত্তাপ। মানে সাপ আর সাপ। মানে সকালে বাসা থেকে বের হইলে অনেকেই মানে রাতের বেলায় সাপ দেখতে পায়। ২ টা ৩ টা সাপ এরকম করে, এবং এই সাপের মাঝে একটা সাপ আমার বাবাকেও কামড়াইছে। কিছুদিন আগে আমার বাবাকে কামড় দিছে। বাবাকে কামড় দেওয়ার পর বাবাকে আমরা হসপিটালে নিয়ে যাই। ওইখান থেকে বাবাকে কোনোরকম সুস্থ করে আনি, এবং সাপের উত্তাপ এমনভাবে বেড়ে গেছে যে সবাই কমপ্লেইন করতেছে যে, "এই বাড়িতে সাপ, ওই বাড়িতে সাপ, অনেক বাড়িতে সাপ।" এমন করে পরে কি করে আমার ওই চাচাতো ভাই শাহজাহান করে কি একজন কবিরাজ নিয়ে আসে।
একটা কবিরাজ জানে। ওই কবিরাজটা তখন বাড়ি-টাড়ি বন্ধ করে, বাড়ি-টাড়ি বন্ধ-টন্ধ করে সবকিছু ঠিকঠাক করে দিয়ে যায়, বন্ধ করে দিয়ে যায়। জাস্ট ২ থেকে ৩ দিন একটু সাপের আনাগোনা বন্ধ থাকে এবং ২ থেকে ৩ দিন পরে পুনরায় আবারও সাপ। মানে আবারও সাপ এবং সাপ যে সাপ, এত পরিমাণে সাপ, মানে ঘর থেকে বেরোলেই সাপ দেখতে পায়, ঘর থেকে বেরোলেই সাপ দেখতে পায়। পুরো গ্রামের অবস্থা খুবই খারাপ। আমাদের গ্রামে নতুন কোনো ডোবা কাটা হয় নাই, নতুন কোনো জঙ্গল মানে পরিষ্কার করা হয় নাই বা নতুন কোনো কিছুই হয় না। তাহলে হঠাৎ করে এই ধরনের সাপের উত্তাপ আসবে কোত্থেকে? এবং বিষাদর ভয়ঙ্কর সাপগুলো এরকম করে করতেছে। কারণটা কি কোনো কিছুই বুঝতে পারি না। তো আমার বাবাও তখন মানে খুবভাবে ভেঙে পড়তেছে যে কী ব্যাপার? এরকমভাবে সমস্যাটা। এখানে আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছিলাম। আমার ছোট ভাই যে ছিল, আমার ছোট ভাইকেও কিন্তু সাপে কামড় দিয়ে মারা গেছে। আমার ছোট ভাই ওরও কিন্তু সাপে কামড়ে মেরে ফেলছে। মানে এই যে সাপের উত্তাপ মানে এরই মাঝে ও মারা গেছে এবং সাপের কামড়ে মারা গেছে। তো মারা যাওয়ার পরে এখন তো আমাদের মানে পরিবারের প্রতিটা মানুষের মনে আতঙ্ক ঢুকে গেছে। আমার বাবা, মা, তারপর আমার সবাই, আমার চাচা সবার মনে আতঙ্ক যে এই সমস্যাটা কী? এরপরে ওই হুজুরটা আমার চাচাকে নাকি বলে, আমার শাহজাহানের বাবাকে বলে যে, যেকোনো একটা বড় ধরনের একটা জিন সাপ আপনাদের পরিবারেরই একজন মানুষের উপরে ভর করে আছে এবং ওই মানুষটার উপরে ভর করে থাকার কারণেই কিন্তু মূলত এরকম করে সমস্যাটা হচ্ছে। এই সাপের ওই যেহেতু জিন সাপটা এখানে আছে, বাকি সাপগুলো এদিকে আসে এবং এসে মানুষকে কামড়ায় দিয়ে যায়। এমন করেই নাকি বলছে এবং এই আমার চাচার সাথে কবিরাজটা এটা বলল। আমার শাহজাহান আমার চাচাতো ভাই সাথে ছিল। পরে শাহজাহান এসে আমাকে বলে যে, "ভাই এমন ঘটনা, এখন কবিরাজ এটা বলতেছে যে এই ঘটনা আমাদের পরিবারে কারো না কারো উপরে সাপের মানে জিন সাপের এই ভরটা আছে এবং ওই জিন সাপের কারণেই কিন্তু মূলত আমাদের এই সাপের উত্তাপটা হচ্ছে এবং এটা থেকে বাঁচতে হবে।" তো আমি তখন বললাম যে, "কবিরাজ কী বলল?" আমাকে বলে যে, "কবিরাজ আসবি শুক্রবারে রাতের বেলায় আসবে, আমাদের পরিবারের সবাইকে, আমাদের পরিবারের সবাইকে থাকতে বলছে এবং সবাইকে হুজুরে দেখবে। দেইখা হুজুরে শনাক্ত করবে যে কার উপরে এই সাপের ভরটা আছে। এটা হুজুরে শনাক্ত করবে।" যেহেতু আমাদের পরিবারে আগে থেকে একটা সাপের সমস্যা ছিল। আমার ছোট বোন মারা গেল ওই সিস্টেমে এবং আমার যে ছোট ভাই ছিল তারাও শেষ পর্যন্ত সাপে কামড় দিয়ে মারল। তো সেক্ষেত্রে তো আমরা এগুলোকে বিশ্বাস করি। আমি বললাম যে, "ঠিক আছে।" পরে রাতের বেলায় কবিরাজ আসলো। আসার পরে পরিবারের সব মানুষগুলোকে এক লাইনে মানে সারিবদ্ধভাবে বসাইলো মাটিতে। নামাজ যেভাবে পড়ে নামাজের মতো করে। এখানে আমার বউ কিন্তু আ সা মা সা এই ছিল, মাহিনুরও ছিল, ওখানে বসা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ কবিরাজ তখন সবকিছু দেখার পরে আমাকে, আমার বাবাকে, আমার চাচাকে, আমার চাচাতো ভাইকে, আমাদের ৪ জনকে কবিরাজ ডাকে ভিতরের রুমে। ডাইকা কবিরাজ বলতেছে, "দেখেন আপনাদের এখানে একটা মহিলার উপরে এই সাপটা ভর করে আছে এবং ওই মহিলাটার কারণেই কিন্তু আজকে এতগুলো সমস্যা হচ্ছে। এই মহিলাটাকে কোনো না কোনোভাবে সরায় ফেলতে হবে, পরিবার থেকে বের করে দিতে হবে এবং ওই মহিলাটা থাকলেই কিন্তু এই পরিবারে এই ধরনের সমস্যাগুলো হতে থাকবে। আপনারা কেউ বাঁচতে পারবেন না।" পরে আমার বাবা, কাকা জিজ্ঞেস করতেছে যে মহিলাটাকে, তখনই ওই হুজুর আমার বউয়ের নাম বলে, মাহিনুরের নাম বলে। বলে, "ওই মহিলার সাথে এক ধরনের একটা সাপ আছে এবং ওই সাপের উত্তাপের কারণে এটা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই মহিলা যে সন্তানটা পেটে নিয়ে আসছিল, এটা কোনো মানুষের সন্তান না, এটা আজগুবি একটা সাপের সন্তান।" এই কথা কবিরাজ বলে। যখন কবিরাজ এই কথা বলে আমি তখন এই কথা বিশ্বাস করে ফেলি। কবিরাজের কথা আমি বিশ্বাস করি এই কারণে, কারণ মাহিনুরের পেটে যে সন্তান ছিল, মাহিনুর যে সন্তান পেটে করে নিয়ে আসছে, এই সন্তান কবিরাজ ছাড়া মানে আমি ছাড়া আমাদের এলাকার একটা মানুষও জানার কথা না। একটা মানুষও কিন্তু জানতো না। কিন্তু কবিরাজ পুরো স্টোরি সব বলে ফেলে যে সন্তান পেটে নিয়ে আমি ওকে বিয়ে করছি এবং ওই সন্তানটা সাপের সন্তান ছিল। এবং আমি মাহিনুরকে যতবার জিজ্ঞেস করলাম যে, "মাহিনুর তোমার পেটে যে সন্তানটা আছে, ওই সন্তানের বাবা কে?" মাহিনুর আমাকে ওই বাবার পরিচয় দিলই না এবং আমাকে তার মাথা চড়িয়ে শপথ করল যে ওই সন্তানের বাবার কোনো প্রশ্ন, সন্তানের বাবা কোত্থেকে আসছে, সন্তানের বাবাকে, এটা যাতে আমি জিজ্ঞেস না করি। এই ঘটনা আমি আর মাহিনুর ছাড়া তো কেউ জানে না। কিন্তু কবিরাজ এগুলা জানলো কেমন করে? কবিরাজ আমাদেরকে অকপটে এগুলো বলল এবং বলার পরে বলল যে, আমাকে বলল যে, "আপনারা কখনোই এই মহিলাটাকে এটা বুঝতে দিবেন না। আপনার ওই আপনার বউকে, মাহিনুরকে যদি বুঝতে দেন তাহলে কিন্তু আরও ক্ষতি হবে এবং তার উপরে কিন্তু ওই জিন সাপটা আরও বেশি ভর করবে। আপনাদের কয়েকদিনের ভিতরে আপনাদের পুরো বংশ নির্বংশ করে দিবে। এটা ওকে বলা যাবে না।" তো আমরা তখন কবিরাজকে বললাম যে, "যদি বলা না যায় তাহলে কি করা যাবে? আমরা এটা থেকে রক্ষা কিভাবে পাবো? আমাদের তো সাপ থেকে রক্ষা পাইতে হবে।" কবিরাজ বলে, "আপনারা আমার বৈঠকখানায় আইসেন।" আমাকে বলে, "তুমি আর ওই শাহজাহানকে বলে, তোমরা ২ জন আমার বৈঠকখানায় আইসো। আমি ওইখানে তোমাদেরকে তালিম দিয়ে দিব।" এটা বলে এবং এই ঘটনা আমাদের ৪ জনের মাঝেই লিমিট রাখতে হবে। কাউকে বলা যাবে না। আমাদের পরিবারের কাউকে না, বাইরের কাউকে না। কাউকে এই কথা বলা যাবে না। তখন আমরা কাউকে বলি না। রাতের বেলা আমি তখন আসলাম, এসে শুইছি। আমার বউ মাহিনুর আমাকে বারবার বলতেছে যে, তুমি আমাকে বলো যে কবিরাজ কি বলছে, কবিরাজ কি বলছে?" মানে সারারাত আমাকে বারবার প্রশ্ন করে। আমি বলি যে, "দেখো কবিরাজ কিছুই বলে নাই এবং কবিরাজের কোনো কথাই নেই এখানে। কবিরাজ বলছে কবিরাজ দেখবে, এটাই।" মাহিনুর আমাকে যতবারই জিজ্ঞেস করলো আমি কিন্তু
সত্যটা ওকে বলি নাই। না বলে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে বিকেলবেলা আমি আর শাহজাহান মিল্লা ওই কবিরাজের বাড়িতে গেলাম। কবিরাজের বাড়িতে যাওয়ার পরে কবিরাজ আমাদেরকে বলতেছে যে, "দেখেন, ঘটনা কিন্তু খুব মারাত্মক। ঘটনা অনেক মারাত্মক এবং এই ঘটনা থেকে আপনি যেভাবেই হোক মানে আপনি রক্ষা পেতে হলে কিন্তু আপনার সমস্যা আছে। আপনি এই ঘটনা থেকে রক্ষা পেতে হলে আপনার বউকে আপনাকে সরায় ফেলতে হবে। মানে আপনার বউই মূলত সমস্যা এবং এটা বিভিন্ন জায়গায় আপনার বউয়ের রূপ ধরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। আপনার বউয়ের রূপ ধরে এইটা রাতের বেলায় হাঁটে।" তো এই কথা আমাকে কবিরাজ বলতেছে। তো আমি বললাম যে, "রাতের বেলা আমার বউয়ের রূপ ধরে হাঁটে। আমরা এখন এটা থেকে কী করতে পারি? এটা থেকে রক্ষা পাওয়ার উপায় কী আছে?" পরে বললাম, "আমি আপনাকে কিছু তাবিজ প্রমাণ দিব। আপনি ওই তাবিজ প্রমাণগুলো আপনার বউকে দিবেন। আপনার বউকে বলবেন যে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে। এটা বলে আপনার বাচ্চাকে সাপে কামড়াতে পারে, আপনার বউকে সাপে কামড়াতে পারে। এইটা বলে আপনি তখন এই তাবিজগুলো তাকে দিবেন এবং ওই তাবিজের মাধ্যমে সে হচ্ছে এটা থেকে রক্ষা পাবে।" এই কথাগুলো আমাকে কবিরাজ বলতেছিল। বলার পরে দেন ওই কবিরাজ আমাকে তাবিজগুলো দিল। আমি তখন তাবিজগুলো নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি যেমনি আমার বউকে মাহিনুরকে দিলাম, মাহিনুর কিন্তু পড়ল। যেখানে বললাম মাহিনুর সেখানেই পড়ল। যাই হোক আলহামদুলিল্লাহ এইভাবে পড়ল। পড়ার পরে কিছুদিন পরে এই তাবিজগুলো পড়ার কিছুদিন পরেই মাহিনুর অনেক অসুস্থ হয়ে গেল। মানে প্রচণ্ড রকমের অসুস্থ। ওর মানে শরীর গাও প্রচণ্ড রকমের ফুটে যাচ্ছে, ব্যথা করতেছে, প্রচুর চিল্লাচ্ছে। পরে আমি পুনরায় আবার কবিরাজের কাছে গেলাম যে, "কবিরাজ মহোদয়, এই ঘটনা আমার বউতে এরকম হইছে।" কবিরাজ তখন বলতেছে, "আরে ভাই, একটা জিনিস বুঝতে ট্রাই করেন। এটা জিনটা আপনার বউর উপরে ছিল। এই জিনটা যখন এখন আপনার বউর উপর থেকে ছেড়ে চলে যাবে, মানে আপনার বউকে ছেড়ে চলে যাবে, তখন কিন্তু আপনার বউর শারীরিকভাবে একটু সমস্যা হবেই এবং এই সমস্যাটা তাকে মেনে নিতে হবে। এটা কোনো ব্যাপার না। তাকে বলেন সহ্য করে থাকতে। এই মানে ইয়েটা চলে যাচ্ছে, জিনটা চলে যাচ্ছে, এজন্য তার এরকম ক্ষতি হচ্ছে।" আমি তখন বললাম যে, "হ্যাঁ, ফাইন, এরকমটাই মনে হয় হতে পারে।" আমি তখন এটা বিশ্বাস করলাম। এভাবেই পড়ে রইলাম যে ঠিক আছে, এরকম আমি ওর কথা মানলাম। কবিরাজের কথা মানলাম। মাইনা আমি তখন এটা আমি মানে নিলাম। এবার আমার বউ তাবিজ খুলে ফেলে। ও গায়ে তাবিজ রাখবে না। ওই তাবিজ থাকলে ওর সমস্যা হবে। কিন্তু সেখানে আমার মানে কবিরাজ বলতেছে, "কোনোভাবে আপনি তাবিজ তার শরীর থেকে খুলবেন না।" ও তাবিজ খুলে আমি তখন তার গায়ে তাবিজ লাগাই দিই। "না, তুমি তাবিজ খুলতে পারবা না।" ও আমাকে বলে, "আমি বুঝি তো তুই আমারে তাবিজ কইরা মারতে চাস, আরেকটা বিয়ে করবি।" আমাকে এটা বলে। আমি তখন বলি, "তুমি কি বলতেছো আমি আরেকটা বিয়ে করব? আমার মাথা খারাপ নাকি আমি বিয়ে করব?" ও বলে, "আমার সন্তানের জন্য তুই আরেকটা বিয়ে করবি? এটা তুই আমাকে বললেই তো পারিস। আমাকে তাবিজ করে মারতে চাস কেন?" আমি বললাম, "দেখো, সাপের উত্তাপ তুমি দেখছো, তুমি তাবিজ প্রমাণগুলো পড়ার পরে ও কিন্তু তাবিজগুলো পড়ার পরে সাপ কিন্তু একদম নাই। একেবারেই নাই, একদম নাই। সাপ আর দেখাই যায় না, এমন অবস্থা। কিন্তু আমাকে এগুলো বলে।" আমি তখন বললাম যে, "ঠিক আছে, তাইলে আমি কি করতে পারি?" ও আমাকে এটা বলে। আমি তখন বললাম যে, "ঠিক আছে, তুমি টেনশন করো না, এগুলো পড়ো।" অনেক পড়তে দেয় না। পরে আমি কবিরাজকে বললাম যে, "কবিরাজ সাহেব, এই ঘটনায় কী করা যায়?" কবিরাজ বলে, আমার পুনরায় আমি যে যাচ্ছি কবিরাজের কাছে, শাহজাহান কিন্তু আমার সাথে যাচ্ছে। পরে কবিরাজ আমাকে বলতেছে, "একটা কাজ করেন, আপনি ওনাকে ওনার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। ওনাকে ওনার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়ার পরেই আপনি দেখবেন যে ওনাকে যখন ওনার বাড়িতে পাঠাইবেন, দেখবেন ওনার সুরত ধরে," আমাকে ঠিক এভাবেই বলে, "আপনি যখন ওনাকে ওনার বাপের বাড়িতে পাঠিয়ে দিবেন, দেখবেন ওনার রূপ নিয়ে আপনার বাড়ির আশেপাশে এই ধরনের সাপ ঘোরাফেরা করবে। মানে উনি ঘোরাফেরা করবে। যেখানেই দেখবেন সেখানে এটাকে প্রতিহত করবেন, তাকে মেরে ফেলতে হবে। এটা সাপের রূপ ধরে আসতে পারে বা ওনার রূপ ধরে আসতে পারে, যেখানেই আসতে পারে আপনি তাকে মারবেন। মারলেই তাকে মেরে ফেলতে হবে।" কবিরাজ আমাকে এভাবে বলে। বলার পরে আমি তখন বললাম যে, "আচ্ছা, ঠিক আছে, ফাইন।" আমি তখন কি করি, ওর বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে দূরে ছিল না। মানে মাহিনুরদের বাড়ি আমাদের বাড়ির কাছেই ছিল। মাহিনুরকে বললাম যে, "তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও।" যখন বাপের বাড়িতে যেতে বলি, ও কিন্তু যায় না। ও বলে, "আমি যাবো না।" কেন যাবো না? ও বলে, "আমি যাবো না।" ওরে যতই বলি যে, "না, যাবে না, যাবে না, যাবেই না।" পরে বুঝায় শুনায় কোনোভাবে ওরে আমি ওর বাড়িতে দিয়ে আসলাম। যেদিন আমি ওকে ওর বাড়িতে দিয়ে আসলাম, ওইদিন সন্ধ্যার সময় কবিরাজ আমাকে আর শাহজাহানকে ডাকলো। আমরা যখন গেলাম, যাওয়ার পরে কবিরাজ বলতেছে যে, "আপনার বউকে তো আপনি আপনার মানে শ্বশুরবাড়িতে দিয়ে দিয়েছেন।" আমি বললাম, "হ্যাঁ।" বলে, "আজকে রাতেই দেখবেন যে আপনার বউয়ের সুরুত ধরেই এই জিন সাপটা আসবে এবং ওই জিন সাপটাকে আপনার ওখানে মেরে ফেলতে হবে। আপনার ওখানেই মেরে ফেলতে হবে, আপনি মারবেন। এবং আপনি একাই মারতে হবে, এটা কিন্তু আসবে। আপনি দেখবেন যে হয় আপনার বাড়ির পিছনে থাকবে, আপনি রাতের বেলায় না ঘুমিয়ে এটাকে পাহারা দিতে হবে। আপনি ঘরের পিছনে গিয়ে পাহারা দিবেন, পাহারা দিলে আপনি এটাকে পাবেন এবং এটা আপনার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করবে।" আমি তখন বললাম যে, "আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করবে? যে ঠিক আছে, আমি এটা একটা প্রতিহত করব।" আমি সেদিন রাতের বেলা কবিরাজ যেমনি শিখাই দেয় যে জিন সেজে আসবে, বাড়ির আশেপাশে ঘুরবে। আমি তখন আমার বাড়ির পিছনে একটা ঝোপ ঝাড়ের মতো আছে, ওইখানে বসে থাকি। সারা রাত পর্যন্ত বসে থাকি। ঠিকই একদম ঘুটঘুটে অন্ধকার ছিল। ওই সময় অমাবস্যা রাতের মতো এরকম অন্ধকার। আমি দেখতে পাই যে আমার বউয়ের মতোই একজন মহিলা আমাদের বাড়ির, মানে আমার বউয়ের মতোই পিছন থেকে হেঁটে যাচ্ছে।
পিছন থেকে এসেছে। কবিরাজ কিন্তু আমাকে বলেছে যেখানেই দেখবেন সেখানে তাকে মারবেন, মানে আপনি মারবেন যেভাবে হোক তাকে মেরে ফেলতে হবে এবং ওইখানে তাকে মারলে আপনি দিকে রক্ষা পাবেন, এটা বলে। বলার পরে যখন আমার সামনের দিকে যাচ্ছে আমি ভাবলাম যে এইটাই তো জিন, জিন এইটাই, এটা তো মূলত আমার বোন, এটা জিন সাপ। এটা মনে করে আমি তখন ঝোপঝাড় থেকে উঠে এসে তাকে বাড়ি দিই। 2-3টা বাড়ি দেওয়ার পরে তখন চিৎকার দিয়ে ওঠে। আমি তখন দেখতে পাই কি হতো, চিৎকার দিতে আছে, তার মানে আমার বউ। এবং জিন সাপের মারলে যেরকম অবস্থা এরকম না, ও তখন এই তুমি আমাকে মারতেছো কেন, এরকম। ওর হাতে কিন্তু একটা লাইটও ছিল, যখন বাড়ি দিও তখন লাইটটা টিপ মানে আমার দিকে, মানে তুমি আমাকে মারতেছো কেন। এবং আমি যে 2টা বাড়ি দিই, 2টা বাড়ি কিন্তু একটা বাড়ি ওর মাথায় লাগে আর একটা বাড়ি ওর পিঠে লাগে, এবং মাথার বাড়িটা মাথায় ফিরে যায়। ওর হাতে লাইট থাকে, পরে চারদিক থেকে সবাই দৌড়ে এসে তাকে হাসপাতাল নিয়ে যাবে। আমার ভাই শাহজাহান তাকে হাসপাতাল নিতে দেয় না, সবাই থেকে হাসপাতাল নিয়ে যাবে, শাহজাহান হাসপাতাল নিতে দেয়। শাহজাহান বলল হাসপাতালে নেওয়ার দরকার নেই, আরে মানে এটা এর সাথে জিন ভরা আছে, জিন চলে যাবে। আমি তখন বললাম যে আরে জিন চলে যাবে, মানে ওর ব্লাড বেরিয়ে পুরো ভেসে যেতেছে। আমি তাকে কী করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দৌড়ে করে ভ্যান গাড়ি নিয়ে আসি, হাসপাতালে নিয়ে যাই। এবং হাসপাতালে নিয়ে যাওয়ার অর্ধেক পথেই হচ্ছে আমার বউ মাহিনুর মারা যায়। অর্ধেক পথে ব্যানগাড়ির মধ্যে মারা যায়। ব্যানগাড়ির মধ্যে মারা যাওয়া মাত্রই আমি তখন, ও মারা যায়, আমরা তখন ব্যানগাড়িটা ঘুরে লাশটাকে আবার বাড়ি নিয়ে আসতেছি। বাড়ির উঠানেও আসি নাই, উঠানে ঢুকবে এমন সময় পুলিশ। কোত্থেকে পুলিশ আসলো, কীভাবে পুলিশ মৃত্যুর খবর পাইলো কিচ্ছু জানি না। পুলিশ এসে আমাকে হ্যান্ডকাপ পরাই দিল, আমাকে আর আমার বাবাকে হ্যান্ডকাপ পরাই দিল, পরাই বলেছে আমরা মার্ডার করছি। মানে অবাক করা ব্যাপার হচ্ছে, ও যখন মারা গিয়ে বেশি সময় লাগে না, কিন্তু আমরা ব্যানগাড়ি ঘুরে আসছি, কম সময়ের ভিতরে পুলিশ থেকে আসলো, এসে আমাকে হ্যান্ডকাপ পরাই দিল যে আমি ওরে মারছি। আমি জেলে চলে গেলাম, আমি বুঝতে পারিনি কী হয়েছে না হয়েছে। আমার বাবা কিন্তু আমিও গেলাম, আমার বাবাও গেল। যাওয়ার পরে আমাদের অবস্থা খুব খারাপ, আমাদেরকে 6 বছরের জেল দিয়ে দিল, আমাকে আমার বাবাকে 6 বছরের জেল দিল। জেল দেওয়ার পরে 6 বছর আমাদের জেল, আমরা বেরোতে পারবো না। 6 বছর পরে আমার মা, আমার নানু বাড়িতেই একজন লোক আছে আমাদের মামা হয়ে সম্পর্কে, ওনাকে ধরে আমার মা খুব কষ্ট করে 4 বছর পরে, আমি আর বাবাকে 4 বছর পরে অনেক কষ্ট করে ওইখান থেকে বের করে আনে। 4 বছর পরে বের করে আনে। আমার মেয়েটা তখন হচ্ছে আমার শ্বশুর বাড়িতে ছিল, মেয়েটা আমার শ্বশুর বাড়িতে। 4 বছর পরে বের করে আনে। বের করে আনার পরে 4 বছর পরে যখন বের হইলে পরে আমার মানে আমাদের যে জায়গা ছিল, মানে আমাদের বাড়ির ভিটার যে জায়গাটা যা কিছু ছিল, মোটামুটি আমার চাচা শাহজাহান মিল্লা সব কিছু দখল করে ফেলে। আমাদের ঘর ভিটা ছাড়া আমাদের আউটে যত জায়গা আছে, যত রকমের প্রপার্টি আছে, মোটামুটি সব শাহজাহান আর ওর বাবা মিলে দখল করো, আমার কাকা মিলে দখল করে ফেলে। মানে আমি যখন বুঝতে পারি না, জেল থেকে বেরোয় আসার পরে এমন ঘটনা। পরে শাহজাহানের সাথে আমার ঝগড়া, আমি আমার মেয়েটাকে দেখতে চাই, মানে ওইখানে মেয়েটাকে দেখতে চাই আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে আমাকে দেখায় না। এরপর মেয়েকে দেখতে চাই, আমার মাকে নিয়ে যায় সাথে করে। আমার মা দেখি, কিন্তু আমার মা দেখিয়ে বলতেছি কী রে তোর মেয়ে অবিকল শাহজাহানের মতো চেহারা কেমনে হইল। আমার মেয়েটার মানে বাপের সাথে চেহারা তো একটা মিল থাকে। আমি দেখেছি শাহজাহানের মতো চেহারা, আমার মেয়ের চেহারা। তো শাহজাহানের মতো আমার মেয়ের চেহারাটা হওয়ার কারণটা কি, এটা তো আমি বুঝতে পারি না। বুঝতে না পারে, এবং আমার বউ এই মেয়ের বাবার পরিচয়টা সম্পূর্ণভাবে হাইড রাখছে এবং পরিপূর্ণভাবে হাইড রাখছে। এবং আরেকটা তাজ্জব ব্যাপার হচ্ছে, আমি যখন জেলে ছিলাম, আমরা জেলে থাকা অবস্থায় যে কবিরাজ আমাদেরকে এই ধরনের কথাগুলো বলছিল, ওই কবিরাজ নাকি আরেক প্রবাসী মহিলার কাছ থেকে 4.5 লক্ষ টাকা খেয়ে ফেলছে। মহিলার সাথে জিন আছে, ভূত আছে, এগুলো বইলা ওই মহিলা মামলা করার পর ওই কবিরাজকে পুলিশ মানে ধরে নিয়ে গেছে। কবিরাজেরও নাকি জেল হয়েছে, এবং কবিরাজ মূলত যা কিছু করছে সবই ছিল ভণ্ডামি আর ভুয়া। ওই কবিরাজ ছিল পুরোপুরি ভুয়া। এটা হচ্ছে মানে আমি এলাকার লোকের মাধ্যমে জানতে পারি। তাহলে কবিরাজ যদি ভুয়া থাকবে, তাহলে আমার বউ এই রাতের বেলা এখানে কি দেখার জন্য আসছিল? আমার বউকে তো আমি আমার শ্বশুর বাড়িয়ে পাঠাইছি। এই রাতের বেলায় আমার বউ এখানে কি দেখতে আসছে, কেন আসছে আমার বউ, এটা কিন্তু আমি জানতে পারলাম না। আমি পরে আমার শ্বশুর শাশুড়ির কাছে এরকম জানতে পারি, আমাদের বাড়ির এক মেয়ে নাকি ওর কাছে বলছে আমি নাকি ওকে তাবিজ করে মেরে ফেলতে চাই। তাবিজ করে মেরে ফেলে অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে অন্য একটা মেয়েকে বিয়ে করব। এটা আমাদের এলাকার এক মেয়ে নাকি বলছে। যে মেয়ের কথা বলছে ওই মেয়েরও বিয়ে হয়ে গেছে। আমি তখন ওই মেয়েরে ধরে জিজ্ঞেস করার পর ওই মেয়ে বলে যে আমাকে শাহজাহান ভাই যা শিখিয়ে দিছে আমি তাই বলছি। শাহজাহান ভাই আমাকে বলছে এমনি আপনার বউকে বলার জন্য। শাহজাহান কি শিখিয়ে দিল, ও কি বললো, মধ্যে দিয়ে আমি আর আমার বাবা 4টা বছরের মতো জেল কেটে আসলাম।
আর আমাদের যত জায়গা সম্পত্তি ছিল এগুলো ভুয়া দলিল করে শাহজাহান এবং তার বাবা দখল করে নিল। আমার যে মেয়েটা হলো এটাও দেখতে কিছুটা শাহজাহানের চেহারার মতো হলো। পুরোটো ব্যাপার আমার কাছে সম্পূর্ণ ঘোলাটে মনে হলো। আমি আসলে আজ পর্যন্ত এর কোনো সঠিক জবাব পাইলাম না যে আমাদের বাড়িতে হঠাৎ করে সাপের উত্তাপ কোত্থেকে আসলো এবং আমার বউয়ের উপরেই কেন এই সাপ ভর করবে। আবার কেন আমার বউ রাতের বেলায় আমার বাড়ির পিছনে আসবে, কী দেখার জন্য আসবে? আমি অন্য মেয়ের সাথে পরকীয়া করি এই কথা কেন আমার বাড়ির আরেক মেয়ে না আমার বউয়ের কাছে বলবে? আমি পুরোটো ব্যাপার কোনো কিছুই মিলাইতে পারি নাই এবং আমার সন্তানের চেহারাটা একেবারে অবিকল, অনেকটাই আমার ভাই শাহজাহানের মতো হইছে। এর কারণ, এর সঠিক ব্যাখ্যা আমার কোনো কিছুই জানা নাই। শাহজাহানের চোখের নিচে একটা তিল আছে মোটামুটি বড় এবং আমার মেয়েরও সেম জায়গায় একটা তিল আছে বড়, একেবারে অবিকল। এটা দেখেই মানে সবাই যে কেউ দেখলে আমার মেয়েটাকে বলবে শাহজাহানের মেয়ে। এর কোনো সঠিক ব্যাখ্যা, সঠিক উত্তর আমি আজও পেলাম না। একেকজনে আমাকে একেক ধরনের কথা বলে। কেউ বলে এটা এর থেকে এসছে, কেউ বলে ওর থেকে আসছে। আসলে মূলত ঘটনাটাকে আমরা কেউ জানি না। কিন্তু মধ্যে দিয়ে মাহিনুর এই দুনিয়া ছেড়ে চলে গেল। আমরা 4.5 বছরের মতো জেল কেটে আসলাম আমি আর বাবা। আমাদের পুরোটা সংসার ভেঙে গেল। ছোটো ভাইটাকে সাপে কামড় দিয়ে মারলো। আজ আমাদের জায়গা সম্পত্তি বেশিরভাগই আমার শাহজাহান আর ওর বাবা দখল করে রাখলো। আমি আজ বিয়ে করতে পারলাম না। আমার মেয়েটা এখনও তার বাড়িতেই থাকে, তার নানু বাড়িতেই থাকে, ওখানেই পড়ে আছে। আমার দিনটা খুব, আমার সময়গুলো খুব এলোমেলো যাচ্ছে। আমার গল্পটা অনেক বড় ভাই, আমি যতটুকু পারছি ততটুকু আপনাকে সংক্ষেপ করে বলছি। যদি পারেন আমার গল্পটা তুলে ধরবেন। আর এটা আমার ফোন নাম্বার। আর আমি এই মুহূর্তে আছি সৌদি আরবে। আমি সৌদি আরবে চলে আসছি আজকে প্রায় 2 বছরের মতো হয়েছে এই ঘটনার পরে। জেল থেকে বের হওয়ার পরে আমার বাবা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আমি যত সারাক্ষণ এসব নিয়ে চিন্তা করতাম যে এটা কীভাবে হইলো, ওইটা কীভাবে হইলো, আমি এগুলো নিয়ে চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছিলাম। পরে বাবা আমাকে পাঠাইছে। আমি সৌদিতে একটা রেস্টুরেন্টে চাকরি করে এখন ভালো আছি। আপনার গল্পগুলো